আমার খুব ব্যথা করছে। ছাড়ুন আমাকে, বলছি কোথায় নিয়ে যাচ্ছেন, আমাকে ছাড়ুন। বুঝতে পারোনি বললেই হলো? ফাসিল মেয়ে একটা। তো কি কতবার বলেছে আমার সামনে আসবে না তুই? ছোট সাহেব আমার হাতটা মোচড় দিয়ে ওইদিকে ঘুরিয়ে নিল। আমার হাতটা এখনো আরও ব্যথা করছে। আমি আর সহ্য করতে পারছি না। সারা বাড়িতে কেউ নেই, আমি আর ছোট সাহেব ছাড়া। বাড়ির সবাই বাইরে গেছে। বড় সাহেব তো সে তার স্ত্রীকে নিয়ে ঘুরতে গেছে। মালিক আর মালিন তো গ্রামের বাড়ি গেছে বেড়াতে। আমাকেও সাথে করে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ছোট সাহেব যেতে চায়নি, তো তাই আমাকে রেখে চলে গেছেন ছোট সাহেবের খেয়াল রাখার জন্য। বিকাল 5টা বেজে গেছে। ইস, ছোট সাহেব তো এখন কফি খাবেন। যাই, তাড়াতাড়ি করে কফিটা বানাই, না হলে আজকে আর আমার রক্ষে নেই। আমি তাড়াতাড়ি করে কফি বানাতে চলে গেলাম। গ্যাস অন করতে যেয়ে একটু আগুনের ছোঁয়া আমার হাতে লেগে গেছে। তেমন কিছুই হয়নি। আমি কফিটা বানিয়ে নিয়ে তাড়াতাড়ি ছোট সাহেবের রুমে ঢুকলাম। ওনার ঘরে ঢুকে দেখি উনি ল্যাপটপে কার সাথে যেন কথা বলছেন। আমাকে দেখার পরপরই ছোট সাহেব ল্যাপটপটা অফ করে দিলেন। উনি আমাকে দেখে চরম পর্যায়ে রেগে গেছেন। রাগী গলা নিয়ে আমায় বলতে লাগলেন, তুই এখানে কি করছিস? আমার ঘরে কেন এসছিস? আপনি তো এই সময় কফি খান, তাই কফি নিয়ে এসেছি। কফি নিয়ে এসছিস ভালো কথা। আমার ঘরে যে ঢুকলে দরজা তো একবার নক করতে পারতে, তা না করে সরাসরি আমার ঘরে ঢুকে গেলে। মাফ করবেন ছোট সাহেব, আমি বুঝতে পারিনি। এরপর থেকে আমি দরজায় টোকা দিয়ে আপনার অনুমতি নিয়ে আপনার ঘরে আসব। তিনি বিছানা থেকে উঠে এসে আমার হাতটা শক্ত করে চেপে ধরলেন। আমার খুব ব্যথা করছে। এমনভাবে উনি আমার হাত ধরেছেন যেন কফি পর্যন্ত প্রায় পড়েই যাচ্ছিল। বুঝতে পারোনি বললেই হলো? ফাসিল মেয়ে একটা। তো কি কতবার বলেছে আমার সামনে আসবে না তুই? ছোট সাহেব আমার হাতটা মোচড় দিয়ে ওইদিকে ঘুরিয়ে নিল। আমার হাতটা এখনও আরও ব্যথা করছে। আমি আর সহ্য করতে পারছি না। এইবার উনি বলতে লাগলেন, তুই তো আমার কথাই শুনিস না, তো বেহায়ের মতো আমার সামনে চলে আসিস। তুই কি বুঝতে পারিস না আমি তোকে সহ্য করতে পারি না? আজকের পর থেকে তুই আমার সামনে আসবি না। হ্যাঁ, আসবো না। আমার হাতটা ছেড়ে দিয়ে উনি কফির মগটা হাতে নিলেন। কফিতে একটু চুমুক দিয়ে বলে উঠলেন, এটা কি কফি নিয়ে এসেছিস? একদম ঠান্ডা হয়ে গেছে। কি বলছেন ছোট সাহেব? আমি তো এইমাত্র বানিয়ে নিয়ে আসলাম। এত তাড়াতাড়ি কি করে ঠান্ডা হয়ে যেতে পারে? তাহলে তুই নিচেই দেখ কতখানি ঠান্ডা হয়েছে। এই কথা বলার সাথে সাথে উনি আমার দু হাতে গরম কফি ফেলে দিলেন। হাতটা জ্বলে যাচ্ছে আমার। এবার বুঝতে পারলি তো কত ঠান্ডা হয়ে গেছে? যা, বের হ আমার ঘর থেকে। আমি চলে যাচ্ছিলাম ওনার ঘর থেকে। উনি পেছন থেকে ডাক দিয়ে বলতে লাগলেন, এই শোন, জি ছোট সাহেব। আজকে রাতে আমার জন্য রান্না করার দরকার নেই। ফ্রেন্ডসরা আসবে, ওরা বাইরে থেকে খাবার নিয়ে আসবে। ঠিক আছে। আমি ওনার ঘর থেকে বের হয়ে আসলাম। আস্তে আস্তে করে নিজের রুমে বসে পড়লাম। আমি কান্না করতে লাগলাম, হাতে ফু দিতে লাগলাম। হাতে একদম ফোসকা পড়ে গেছে। এই জ্বালা আর সহ্য করতে পারছি না। আমার শুধু কান্না পাচ্ছে। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি টেরই পাইনি। ছোট সাহেবের ফ্রেন্ডসরা চলে এসেছে। সবগুলো ফ্রেন্ডস একসাথে জড়িয়ে ধরল ছোট সাহেবকে। ওনারা বলতে লাগলেন, কিরে প্রান্তিক, কেমন আছিস? ভালোই আছি রে। তোরা কেমন আছিস সেটা তো ওকে বল। আমরাও ভালো আছি রে। খাবার আনবি বলেছিস, তাই বলে এত নিয়ে এসছিস? এত খাবে কে? আমরাই খাবো। আমরা এত খাই নাকি রে? তবে ভালোই করেছিস, ছোঁয়া তো রয়ে গেছে। মম ড্যাড রেখে গিয়েছে আমার দেখাশোনার জন্য। আবার নিশ্চিত ও নিজের জন্য রান্না মোটেও করবে না, ওই খেয়ে নেবে। আগে বল, এগুলো এখন কোথায় রাখবো? এইগুলো তো বেরো রাখতে হবে। দাঁড়া, ছোঁয়াকে ডাক দিচ্ছে। এই প্রান্তিক, এই ছোয়াটা আবার কে রে? আমাদের বাড়িতে আগে আন্টি কাজ করতো না, তার একটা মাত্র মেয়ে। ওই আন্টি মারা যাওয়ার পর থেকে ওইখানে থাকে। বলতে গেলে মম ড্যাডই ওকে রেখে দিয়েছে। মম ড্যাড অবশ্য ওকে পড়াশোনাও করাচ্ছে। দে তাড়াতাড়ি, ডাক দে ওকে। দিচ্ছে। ঘুম থেকে উঠে দেখি 8টা বেজে গেছে। আরে, আমি এতক্ষণ আমি ঘুমিয়েছিলাম। আমাকে তো ছোট সাহেবের জন্য রান্না করতে হবে। আরে, আমি এত টেনশন করছি কেন? উনি তো বলেই দিয়েছেন আমাকে রান্না না করতে। ওনার ফ্রেন্ডসরা খাবার নিয়ে আসবেন। উনি এখন কেন আমাকে ডাকছেন? এই ছোঁয়া, তাদের বাইরে চলে আস। উনি তো বলে দিয়েছেন ওনার সামনে না যেতে। তাহলে এখন কেন আমাকে প্রয়োজন পড়ছে? আমি যাব না ওনার কাছে। কিরে, আসছে না কেন? দাঁড়া, তোর এখনো মজা দেখাচ্ছে। ফাসিল মেয়ে একটা। ছোট সাহেব নিজে আমার ঘরে আসলেন। আমি বসা অবস্থা থেকে উঠে দাঁড়ালাম। উনি বলতে লাগলেন, তোখানে সে কখন থেকে ডাকছি, তুই কোনো রেসপন্স দিচ্ছিস না কেন? আপনিই তো বললেন আমাকে আপনার সামনে না যেতে। আসলেই তুই। আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছেন। আমি ওনাকে বলছি, ছাড়ুন আমাকে, বলছি কোথায় নিয়ে যাচ্ছেন, আমাকে ছাড়ুন। আমাকে টানতে টানতে
ওনার ফ্রেন্ডসদের সামনে নিয়ে গেলেন। আমাকে বলতে লাগলেন, যা এগুলো বেরো দে। দিচ্ছি ছোট সাহেব। ওনার ফ্রেন্ডসরা ওনাকে বললেন, এই কি ছোঁয়া? হুম। কত সুন্দর রে। এই নজর দিবি না, সামনে থাকবি। ছোঁয়া কিন্তু এই পরিবারের খুব আদরের। কোনো উল্টাপাল্টা কিছু করলে খবর আছে, ছেড়ে কথা বলবে না কিন্তু। তার মানে তোরও খুব আদরের, তাই না প্রান্তিক? তুইও খুব আদর করিস, তাই না? না, আমার আদরের না। আমি তোকে দেখতেই পারি না, সহ্যই করতে পারি না। আমার তো তোর কথাই বিশ্বাস হচ্ছে না। তোর মতো একটা ছেলে এমন একটা সুন্দরী মেয়েকে ছেড়ে দিয়েছে, সেটাই তো বিশ্বাস করতে পারছি না। আর কাকে কি বলছি, তোর যা পছন্দ দেখলে মনে হয় কি এক একটা হিজড়া, গরিব সুন্দরী মেয়ে থাকতে আর উনি বাইরে ঘুরছেন। এই, তোরা ফালতু হলে পেপার বন্ধ করবি? আজকের মজাটা মাটি করে দিস না। ওই তো ছোঁয়া আসছে, বেরো নিয়ে চল, খেয়ে দিয়ে মজা করে শুরু করি। হুম, চলো। আমি খাবার বেড়ে নিয়ে চলে আসলাম। তারপর ওনাদের খাবার খেতে দিলাম। যখনই সবাই খাবার মুখে দিল, একসাথে সবাই খাবার ফেলে দিল। ছোট সাহেব বলতে লাগলেন, আই ফাসিল, তুই কি খাবার নিয়ে এসছিস? খাওয়াটাই আর আজকে মজাটাই মাটি করে দিলি। আগে তো কোনোদিন এমন হয়নি, আজ হঠাৎ এমন হলো কেন? দাঁত ভাল লাগে না, না খেয়ে থাকতে হবে। কিসের জন্য যে ছোঁয়াকে মানা করলাম রান্না করতে? আমি ছোট সাহেব আর তার বন্ধুদেরকে বলতে লাগলাম, আপনারা চিন্তা করবেন না, আমি এক্ষুনি রান্না করে নিয়ে আসছি। বেশি সময় লাগবে না। হ্যাঁ ঠিক আছে, যা। আমি ওনাদের জন্য রান্না করতে চলে গেলাম। ভাবছি কী যে রান্না করা যায়। আর কিছু না ভেবে বিরিয়ানি রান্না করা শুরু করে দিলাম। আর এমনিতে ছোট সাহেব তো বিরিয়ানি খেতে খুব পছন্দ করে। আমি বিরিয়ানি রান্না শুরু করে দিলাম। ছোট সাহেবের বন্ধুরা ওনাকে বলছে, তোর কি মনে হয় এখন চুয়া কি রান্না করে নিয়ে আসতে পারে? জানি না রে, তবে ও যদি বিরিয়ানি রান্না করে নিয়ে আসে রে, সেই মজা হবে। আমি একদম তৃপ্তি সহকারে খাবো, প্রচুর খিদে পাচ্ছে। এমন ভাব দেখাচ্ছিস যে শুধু তোরই ক্ষুধা লেগেছে, আমাদের যেন লাগেনি। আরে আমি তো সবার কথাই বললাম, আমি তো নিজের কথা বলিনি শুধু। জানি তুই কথা ভাবিস আমাদের নিয়ে। এই, তোরা এখন এই টপিক বাদ দে। আরে ছোঁয়া, তাড়াতাড়ি কর না। আরে তুই যে একটু হেল্প কর তোর সুন্দরী গার্লফ্রেন্ডকে যে। কি? আমার? তোর কিন্তু একটু বেশি বুঝছিস। ওর সাথে আমার কোনো রিলেশন নেই, ও শুধু আমাদের বাড়িতে থাকে, কাজ করে। আমি তো ওকে দেখতেই পারি না। তুই যত যাই বলিস, তুই যে ওর সাথে যে করিস সেটা আমরা খুব ভালোভাবেই বুঝে গেছি প্রান্তিক। এই, তোর এখন চুপ করবি? এসব ফালতু কথা আমার সামনে বলবি না। তোর ভাবসাব বলেই দিচ্ছে তুই করিস। চুপ কর না রে তোরা। আমি বিরিয়ানি রান্না করে নিয়ে ওনাদের কাছে নিয়ে গেলাম। আমি ওনাদের সামনে যেয়ে বললাম, হয়ে গেছে। সবাই ক্ষুধার জ্বালায় খাবার টেবিলে এসে বসলো। আমি সবাইকে খাবার বেড়ে দিলাম। এতটাই ক্ষুধা পেয়েছে যে সাথে সাথে বিরিয়ানি মুখে দিল। সবাই বলতে লাগলো অনেক টেস্ট হয়েছে। ছোট সাহেবের একজন বন্ধু বলে উঠল, কিরে প্রান্তিক, তৃপ্তি করে খাচ্ছিস তো? তুই তো বিরিয়ানির কথাই ভাবছিলি। হুম। আচ্ছা ছোঁয়া, তুমি কি করে বুঝলে প্রান্তিকের এখন বিরিয়ানি খেতে মন চেয়েছে? কারণ উনি বিরিয়ানি খুব পছন্দ করেন। আর কোনো পার্টি হোক না কেন, উনি বিরিয়ানি খান, এর জন্য আর কি। ও আচ্ছা, আর বিরিয়ানিটা অনেক টেস্ট হয়েছে, এত টেস্ট আগে কোনোদিন পাইনি। ধন্যবাদ। তোমার বয়স কত? এই তো 18 পড়বে এবার। ভালোই। ওনারা কথা বলা বাদ দিয়ে খাবার খেয়ে নিলেন। যার যা প্রয়োজন আমি তা তুলে তুলে দিচ্ছি। সবারই খাওয়া শেষ, সবাই হাত ধুয়ে আসলো। ছোট সাহেব সবাইকে বলছেন, চল শুরু করি পার্টি। ইয়া লেটস গো। প্লে দ্য মিউজিক। গান বাজছে, সবাই নাচ শুরু করলো। আমি তো শুধু ছোট সাহেবের দিকে তাকিয়ে রয়েছি। জানি না কিসের টানে ওনার দিকে তাকিয়ে রয়েছি। ওনার দেওয়া সকল কষ্ট সহ্য করে নেই, তেমন কষ্টই হয় না আমার। ওনার নাচকে বারবার শুধু দেখছি। একসময় উনি আমার দিকে তাকালেন। আমি ওই দিক থেকে চলে যেয়ে নিচের ঘরে চলে আসলাম। ওনার বন্ধু ওনাকে বলছেন, কিরে ছোঁয়া, ভেতরে চলে গেল কেন? তুই আটকালি না কেন? ওর হয়তো বেশি ভালো লাগছে না, তাই চলে গেছে। আমি ওকে কি আটকাবো? আরে মেয়েটা কিছু খায়নি, না খেয়ে শুয়ে পড়বে নাকি? কে? আমি আমার রুমে যেয়ে শুয়ে পড়লাম, ঘুমিয়েই পড়েছিলাম। ছোট সাহেব আমার ঘরে আসলেন। উনি আমার হাত ধরে জোর করে টান দিয়ে ঘুম থেকে উঠালেন। এমন মনে হচ্ছিল যে আমার দম বন্ধ হয়ে আসছে। কোনো কিছু না বলে ছোট সাহেব আমাকে টানতে টানতে আমাকে ঘরের বাইরে নিয়ে গেল। যেখানে পার্টি হচ্ছিল সেখানে নিয়ে গেল। হাতটা শক্ত করে ধরে আমাকে খাবার টেবিলের সামনে বসালো। ধমকে সুরে বলতে লাগলো, তুই এখনো খাসনি কেন? তোর প্রবলেমটা কি? ছোট সাহেব, আমার খিদে নেই, তাই আজকে আমি খাবো না।
খেতে নেই বললেই হলো। তুই এখন আমার সামনে বসে খাবি, তাড়াতাড়ি খা। কিন্তু ছোট সাহেব। কোনো কিন্তু নয়, এখনই খা। এই কথা বলার পর ছোট সাহেব আমার সামনে এক প্লেট বিরিয়ানি রাখলেন। আমি ছোট সাহেবকে বলছি, ছোট সাহেব আমার কথাটা বোঝার চেষ্টা করেন, এগুলো খেলে আমার দম আটকে আসে। কোনো কিছু হয় না তোর, এগুলো শুধু তোর অজুহাত না খাবার। এখনই খাবি তুই। আমি বাধ্য হয়ে বিরিয়ানি খেতে লাগলাম। ছোট সাহেব আমার দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে রয়েছে। পেছনে দাঁড়িয়ে ছোট সাহেবের বন্ধুরা বলাবলি করছে। আমি তোদের কাছে একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি, কি কথা রে? এই ছোঁয়া প্রান্তিককে ভালোবাসে। কিভাবে? দেখ কিভাবে ছোঁয়া প্রান্তিকের কথা শুনে যাচ্ছে। যতই ছোঁয়া এখন খেতে না মন চাচ্ছে, ভালোবেসে বলেই তো কথা শুনছে। তোর কথা ঠিক হতে পারে। আমার পেটটা একদম ভরে গেছে। ছোট সাহেবের এইটা আবার কোন অত্যাচার? আমি তো কিছুই বুঝতে পারছি না। ছোট সাহেব আবার আমাকে বলছেন, খাওয়া শেষ? হুম। যা হাত ধুয়ে আস। আমি এক দৌড়ে রান্নাঘরে গেলাম হাত ধোয়ার জন্য। ছোট সাহেবের মন কিছুতেই বুঝি না রে বাপু। এক এক সময় এক এক স্টাইলের অত্যাচার। ওনার মনে যে কি বলে কিছুই বুঝি না আমি। হাত ধুয়ে আবার ওনার সামনে চলে আসলাম। এখন আবার কি বলে বসবে আল্লাহই জানে। আমাদের বাড়ির কলিং বেলটা বেজে উঠল। আমি তাড়াতাড়ি যেয়ে দরজাটা খুলে দিলাম। বাইরে 5টা মেয়ে দাঁড়িয়ে আছে। তারা ভিতরে ঢুকলেন। আমি দরজাটা আটকে দিলাম। ওই 5জন মেয়ে ছোট সাহেবের 5জন বন্ধুকে জড়িয়ে ধরলো। ছোট সাহেব ওইদিকে মুখ করে তাকিয়ে রয়েছেন। ছোট সাহেবের একজন বন্ধু ওনার কানের কাছে যেয়ে বলছেন, দোস্ত প্লিজ একটা কথা রাখবি। কি কথা? আজকে রাতে যেন তুই ছোঁয়াকে তোর গার্লফ্রেন্ড বানাতে পারবি। কেন? আমরা আমাদের জানুকে এটা বলে আনিয়েছে যে তোর একটা সুন্দর গার্লফ্রেন্ড হয়েছে, সেটার জন্য ওরা এসেছে। তোরা পারিসও বটে। প্লিজ প্লিজ। ঠিক আছে। আমি দরজাটা আটকিয়ে দিয়ে নিজের ঘরে চলে যাচ্ছিলাম। ছোট সাহেব আমাকে বলছেন, তুই কোথায় যাচ্ছিস? আমি কি তোকে যেতে বলেছে? আমি যতক্ষণ না পর্যন্ত তোকে না যেতে বলবো তুই যেতে পারবি না। আমার আর কি করার? আমি একদম থ হয়ে দাঁড়িয়ে পড়লাম। উনি আমার হাত ধরে টান দিয়ে ঘুরিয়ে কোমরে হাত দিলেন আর মেয়েগুলোকে বলতে লাগলো, হ্যালো লেডিজ, শি ইজ মাই বিউটিফুল গার্লফ্রেন্ড। Wow, so sweet, so beautiful, so cute. থ্যাঙ্কস। বয়েজ অ্যান্ড গার্লস, লেটস স্টার্ট দ্য পার্টি। প্লে মিউজিক। উনি আমার হাতটা ধরে এমনভাবে ডান্স করছেন যে আমার হাতটা উনি ভেঙেই ফেলবেন। আর আজকে ওনার ছোঁয়া বড় অদ্ভুত লাগছে। উনি যতবারই আমার কোমরে হাত দিচ্ছেন ততবারই কেঁপে উঠছি। আমি আর পারছি না, আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে। উনি আমার কোমরে হাত দিয়ে আমাকে সামনে ঘুরিয়ে ওনার মুখ আমার ঘাড়ের কাছে নিয়ে আসলেন। আমি আমার চোখটা বন্ধ করলাম। আমি অনুভব করতে পারলাম উনি আমার ঠোঁট আমার ঘাড়ের সাথে স্পর্শ করেছে। আমি একদম পুরোপুরিভাবে কেঁপে উঠলাম। আমি আর সহ্য করতে পারছি না ওনার এই নতুন অত্যাচারকে। আমার খুব লজ্জা করছে। আমি ছোট সাহেবকে ধাক্কা দিয়ে এক দৌড়ে নিজের রুমে চলে আসলাম। তিনি মেয়েগুলোকে বলছেন, লেডিজ, শি ডাজন্ট লাইক ডান্স। Oh, okay, fine. ওনারা আবার শুরু করে দিলেন ওনাদের পার্টি। আমি আমার রুমে যেয়ে মুখ লুকিয়ে বসে পড়লাম। আমার বুকটা ধরফর করছে। আমি আমার ঘাড়ে হাত দিলাম। এইটা আজকে আমার সাথে কি হলো? যতবারই আমি আমার চোখকে বন্ধ করছি ততবারই আমি আমার ছোট সাহেবের স্পর্শ অনুভব করতে পারছি। এর আগে উনি আমাকে ছুঁয়েছেন কিন্তু কখনো এমন লাগেনি। কিন্তু আজকে আমার এমন কেন লাগছে? চোখ বন্ধ করলেই ওনাকে দেখতে পাচ্ছি আর ওনার স্পর্শ করাকে অনুভব করতে পারছি। তবে কি আমি... আমার মোবাইলটা বেজে উঠল। খালাম্মা ফোন করেছে। আমি ফোনটা ধরলাম। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। কি করছিসটা কি? কিছু না খালাম্মা। আজকে প্রান্তিক মানে তোর ছোট সাহেব তোর উপরে অত্যাচার করেনি তো? না খালাম্মা। এখন তোর ছোট সাহেব করছেটা কি? খেয়ে দিয়ে ঘুমাতে গেলেন। মিথ্যে বলছিস না তো? না। ঠিক আছে, খোদাফেজ। খোদা হাফেজ। খালাম্মার সাথে কথা বলা শেষ করে নিজে শুয়ে পড়লাম। জানি না ওনারা এখনও ঘুমিয়েছেন কিনা। কানে শব্দ তো এখনও শোনা যাচ্ছে। মাফ করবেন খালাম্মা, আপনাকে মিথ্যা কথা বললাম। আপনাকে যদি সত্যিটা বলতাম তাহলে আপনি ছোট সাহেবের উপর রাগ দেখাতেন আর স্যারও ওনার উপর আরও রাগ করে বসতেন। এমনিতে তো রাগ করে বসে আছেন আর রাগ বাড়াতে চাই না। আমি কোনো মতে ঘুমিয়ে পড়লাম। কিসের জন্য রাত 3টায় আমার ঘুম ভাঙলো। আমি ঘরের বাইরে বের হলাম। বাইরে এসে দেখি উনি নিচে শুয়ে রয়েছে। ওনার বন্ধুরাও চলে গেছে। তার মানে সারা রাত পার্টি করতে করতে এখানেই ঘুমিয়ে পড়েছেন। আমি ওনাকে আস্তে আস্তে করে উঠালাম। তারপর সিঁড়ি দিয়ে কষ্ট করে ওনার ঘরে নিয়ে গেলাম আর ওনাকে বেডে শুয়ে দিলাম।
ওনাকে শুয়ে দিয়ে চলে যাচ্ছিলাম। যাওয়ার সময় আমি অনুভব করলাম আমার ওড়না কেউ টেনে ধরে রেখেছে। আমি পেছন ফিরে দেখি ছোট সাহেবের ঘড়ির সাথে আমার ওড়না বেঁচে রয়েছে। আমি ছোট সাহেবের পাশে যেয়ে বসলাম। আমি আমার ওড়না ছুটানোর জন্য ওনার ঘড়ির উপর হাত রাখলাম। ওড়না ছুটানোর চেষ্টা করছি, ওড়নাটা ছুটেও গেছে ঠিক। ওই সময় উনি এই পাশ ঘুরে ওনার আরেকটা হাত আমার হাতের উপর রেখে দিলেন। আমার বাম হাত এখন ওনার হাতের দখলে। উনি এমনভাবে ধরে রেখেছেন না পারছি ছুটাতে। হায় আল্লাহ, তুমি এখন আমাকে সাহায্য করো। অবশেষে উনি ওই পাশে ঘুরলেন, আমি বেঁচে গেলাম। আমি আর এক মুহূর্ত দেরি না করে আমার ঘরে চলে আসলাম। আমার ঘরে আসতে না আসতে আজান দিয়ে দিল। আমি আর না শুয়ে ওয়াশরুমে গিয়ে উঁচু করে আসলাম। তারপর নামাজটা পড়ে নিলাম। নামাজটা পড়ে নিয়ে রান্নাঘরে গেলাম। ছোট সাহেবের জন্য রান্না করতে লাগলাম। আর আজকে সবাই চলে আসবে। খালাম্মা আর স্যার তো এক্ষুনি চলে আসবে। দুপুরের দিকে বড় সাহেব আর তার স্ত্রী আসবেন। বলতে গেলে আমি এখন ছোট সাহেব আর স্যার আর খালাম্মার জন্য রান্না করছি। আমার রান্না করা শেষ। তখনই কলিং বেলটা বেজে উঠল। আমি দরজার সামনে যেয়ে দরজাটা খুলে দিলাম। দরজাটা খুলে দেখি খালাম্মা আর স্যার এসেছে। ওনারা ভেতরে আসলেন, এসে বসলেন। স্যার আমাকে জিজ্ঞাসা করছেন। কি গো, রান্না কি হয়ে গেছে? জি স্যার। প্রান্তিক মানে তোর ছোট সাহেব কি উঠেছে? না স্যার, এখনও ওঠেনি। ও, ওনারা খেতে বসলেন। ঠিক ওই সময় ছোট সাহেব চিল্লিয়ে আমাকে ডাকছেন। আয় ছোঁয়া, তুই কোথায় রে? তাদের উপরে আয়। আমি ভাই তাড়াতাড়ি উপরে যাই, নয়তো আবার তিনি নিচে এসে আমায় টানতে টানতে উপরে নিয়ে যাবেন। আমি শুধু একটা দৌড় দিলাম। খালাম্মা, খালাম্মা স্যারকে বলছেন। ছেলেটা কিন্তু মেয়েটার উপর একটু বেশি অত্যাচার করছে। সেটাই তো দেখতে পাচ্ছি। কিছু একটা তো করতেই হবে। আমি এক দৌড়ে ওনার রুমে চলে গেলাম। তিনি শরীর মোচড়াতে মোচড়াতে বলতে লাগলেন। কালকে পার্টি করার পর থেকে শরীরের মাথাটা একটু বেশি ব্যথা করছে, একটু মালিশ করে দিন আরে ছোঁয়া। দিচ্ছি ছোট সাহেব। আগে মাথায় দে। জি ছোট সাহেব। আমি ওনার মাথাটা মালিশ করে দিতে লাগলাম। একটু পর পর উনি বলছেন। আস্তে দে, কি জোরে দিচ্ছিস? মেরে ফেলবি নাকি? আমি আবার কি জোরে দিলাম রে বাবা, আস্তে আস্তে করেই তো দিচ্ছি। যত সব আমার উপর টর্চার করার বাহানা। একটু পরে রেগে গিয়ে আমার হাতটা ওপাশে ঘুরিয়ে বলতে লাগলেন। কতবার বলবো আস্তে করে দে, আস্তে করে দে। তুই তো আমার কথাই শুনিস না। ছোট সাহেব, আমাকে ছাড়ুন, আমার খুব লাগছে। লাগলে লাগুক, আমার কিচ্ছু যায় আসে না। তুই আমার কথা শুনিস না আর আমি তোকে ছেড়ে দেবো? তা তো হবে না। আমি তো আপনার প্রত্যেকটা কথা শুনি। কোন কথাটা আমি আপনার শুনিনি ছোট সাহেব? আবার মুখের উপর কথা বলে। এভাবে পুরো 10 মিনিট আমার হাত ধরে রাখলেন। ব্যথায় একদম মরে যাচ্ছি। আমার হাতটা ছেড়ে দিয়ে উনি আবার বলা শুরু করলেন। যা, উপরে নিয়ে আসে আমার খাবার। জি ছোট সাহেব। আমি হাত বুলাতে বুলাতে নিচে চলে আসলাম। একটা প্লেটে ওনার জন্য খাবার বেড়ে নিলাম। খাবার উপরে নিয়ে যেতে লাগলাম। খাবার উপরে নিয়ে যেয়ে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি। ভেতরে তাকিয়ে দেখি ওনার গায়ে কোনো গেঞ্জি নেই। আমার তো খুব লজ্জা লাগছে ওনাকে দেখে। আমি বাইরে দাঁড়িয়ে বললাম, ছোট সাহেব। ভেতরে আস, টেবিলের উপর রেখে যা। আর কালকের ঘটনাকে বেশি মনে নিস না। আমি মনে নেই ছোট সাহেব। যা এবার। আমি নিচে নেমে নিজের রুমে চলে আসলাম। হাতটাকে বুলাতে লাগলাম। খুব ব্যথা করছে। খালাম্মা আর স্যার কথা বলছেন। খালাম্মা স্যারকে বলছেন। প্রান্তিক কিন্তু ছোঁয়ার উপর একটু বেশি অত্যাচার করছে। আপনি কিছু একটা করুন। আজকে সকালে নিশ্চিত আবার কিছু একটা করেছে। সেটাই তো ভাবছি গো রাবেয়া। কি ভাবলেন? ভাবছি যে দুইজনের বিয়ে দিয়ে দিব। এইসব কি বলছেন? এমনিতেই যা অত্যাচারটুকু করে পরে তো আরো বেশি করবে। বিয়ে ছাড়া কোনো উপায় নেই গো রাবেয়া। আমার বিশ্বাস এই বিয়ে দিলেই সবকিছু ঠিক হয়ে যাবে। আপনি যা ভালো বুঝেন তাই করুন। মেয়েটার উপর করা অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না। আমি দুপুরে খাবার বসিয়ে দিলাম। খালাম্মা আসলেন রান্নাঘরে। তিনি আমাকে বলছেন। আজকে তোকে আর রান্না করতে হবে না। আজকে একটু পর গিয়ে, কলেজটা অফ হয়ে যাওয়ার পর থেকে তুই তো পড়িসই না। খালাম্মা, আমি পরেও পড়ে নিতে পারবো। এখন আমাকে রান্না করতে দিন। না, এবার তুই তোর ঘরে যা। জি খালাম্মা। বড় সাহেব আর তার স্ত্রী চলে এসেছে। তাদের সাথে মেম সাহেবের ভাইও এসেছে। আমি ওনাদের সামনে গেলাম। ওনাদের ব্যাগ হাতে নিলাম। নেওয়ার সাথে সাথেই বলে উঠলাম, উফ, কি ব্যথা গো। মেম সাহেব আমাকে বলতে লাগলেন। কোথায় আবার ব্যথা পেলি? ব্যাগ আমার কাছে দে। না না, থাক, আমি নিয়ে যাচ্ছি। আমি ব্যাগটা নিয়ে ওনাদের ঘরে দিয়ে আসলাম। আমি আমার ঘরে চলে আসলাম। মেম সাহেব আমার ঘরে আসলেন। তিনি আমাকে বলছেন। সত্যি করে বলতো, তোর হাতে ব্যথা শুরু হলো কি করে? এমনি। প্রান্তিক কিছু একটা করেছে? না, উনি কি করতে যাবেন?
তুই যদি আমাকে বড় বোন বলে মনে করে থাকিস তাহলে সত্যিটা বল আমাকে। আমার কাছ থেকে কিছু লুকিয়ে রাখিস না। আমি মেম সাহেবকে সব খুলে বললাম। মেম সাহেব আমাকে বলছেন, আজকে সকালেরটা তো বুঝতে পারলাম, কিন্তু কালকে রাতেরটা আমি কিছুই বুঝলাম না। সেটা তো আমি নিজেও বুঝতে পারিনি। ইদানিং একটু বেশিই করছে প্রান্তিক, তোমার উপরে অত্যাচারটা একটু বেশিই করছে। এই জিনিসটা আমাদের সবার চোখে পড়েছে, আমাদের সবারই খুব খারাপ লাগে এই বিষয়টাতে। আমি আর কিছুই বলতে পারলাম না। তার কিছুক্ষণ পর ছোট সাহেব আমাকে ডাক দিলেন। আয় ছোঁয়া, তাড়াতাড়ি উপরে আয়। আমি বলতে লাগলাম, এই তো আবার ডাকছেন। যাবে না তুমি এখন উপরে? দেখি ও কিভাবে তোমাকে অত্যাচার করে। আমাকে যেতে দিন মেম সাহেব। আমি নিচে থেকে উপরে না গেলে কি হবে? উনি নিজে নিচে নেমে এসে আমাকে টানতে টানতে উপরে নিয়ে যাবে। আমাকে যেতে দিন। তুই যা ভালো মনে করিস তাই কর, আমরা তো আর তোকে আটকাতে পারি না। আমি এক দৌড়ে উপরে চলে গেলাম। বাইরে দাঁড়িয়ে বলতে লাগলাম, আমায় ডেকেছেন ছোট সাহেব? আগে তুই ভিতরে আস। জি ছোট সাহেব। আমি ছোট সাহেবের ঘরে ঢুকলাম। আজকে ছোট সাহেবকে অনেক সুন্দর লাগছে, আগের থেকেও বেশি। আমি তো ওনার দিক থেকে চোখই নামাতে পারছি না। কেন যে ওনাকে এত ভালো লাগছে আমি ওনাকে অনুভব করতে পারছি, ওনার স্পর্শকে। ছোট সাহেবের ডাকে আমার হুঁশ ফিরল। ছোট সাহেব আমাকে বলছেন, শোন, জি ছোট সাহেব। কালকে যে আমার ফ্রেন্ডস এসেছিল না, আর তাদের গার্লফ্রেন্ড, আমি তো এই মেয়েদের সামনে তোকে আমার গার্লফ্রেন্ড বলেছিলাম। ওরা আজকে বলেছে তোকে সাথে নিয়ে পার্টিতে যেতে। তুই যাবি আমার সাথে? তুই না করবি না। তুই এই কথা বলে বের হবি যে তুই তোর এক ফ্রেন্ডের বার্থডেতে যাবি। না করতে পারবি না। না করলে কিন্তু তোর খবর আছে। না না, কোনো সমস্যা নেই, আমি যাব আপনার সাথে। ছোট সাহেবের এক একটা ওয়ার্ডার, এক একটা অনুরোধ, এক একটা অত্যাচার আমাকে পাগল করে দিচ্ছে। জানি না কিসের টানে আমি ছোট সাহেবকে নাও করতে পারি না। আমি যখন ছোট সাহেবের ঘর থেকে বের হব তখন আকাশ, মানে মেম সাহেবের ছোট ভাই, ওনার ঘরে ঢুকলেন। এত সেজে কোথায় যাওয়া হচ্ছে? আরে আকাশ, তুমি কখন আসলে? এই তো একটু আগে। বললি না তো কোথায় যাওয়া হচ্ছে? গার্লফ্রেন্ড? না, আমার একটা ফ্রেন্ড পার্টির আয়োজন করেছে, সেখানেই যাচ্ছে। ও আচ্ছা, যান যান। তোমরা হঠাৎ এখানে আসা? যার জন্য এসছো সে তো ট্রিপে গেছে, কালকে আসবে বাড়িতে। সব বুঝি আমি আকাশ। আমার বোনটা গেল, কিন্তু তুমি গেলে না কেন? তাহলে একটু কথা বলতে পারবে? আসলে ভাই এই ট্রিপটা শুধু মেয়েদের জন্য। ও, আমার লেট হয়ে যাচ্ছে, পরে কথা হবে তোমার সাথে। আমি আমার রুমে চলে গেলাম। রুমে যেয়ে রেডি হয়ে নিলাম। আমি বের হলাম। স্যার আমাকে জিজ্ঞাসা করছেন, কোথায় যাচ্ছ? আজকে আমার এক ফ্রেন্ডের বার্থডে, সেখানে যাচ্ছি। সে কবে থেকে বলে রেখেছে যেতেই হবে, না গেলে আমার সাথে কথাই বলবে না। আচ্ছা যাও। তুই কি একা যাবি নাকি? রাস্তাঘাটের যে অবস্থা, কখন কি হয়ে যাবে। আমি তখন বের হচ্ছে, আমি তোকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ রে সোয়া, তুই যা ওর সাথে, তোকে নামিয়ে দিয়ে আসবে। তুই যেইভাবে বাইক চালাস একটু সাবধানে নিয়ে যাস। আরে জোয়া, ড্যাডকে বল, এর আগেও তো তুই আমার পেছনে বসে কলেজে গেছিস। কোথায়, কখনো তো পড়ে যাসনি? না পড়লে ভালো, যাও। জি সাহেব। আমি আর ছোট সাহেব বের হয়ে গেলাম। ছোট সাহেব বাইকটা বের করলেন, আমাকে বসতে বললেন, আর এটাও বললেন যে ওনাকে শক্ত করে ধরে বসে থাকতে। আমি ওনাকে শক্ত করে ধরে বসলাম। সাহেব আর বাকি সবাইরা কথা বলছেন। সাহেব আমাকে বলছেন, ওরা দুইজন যেহেতু বাইরে চলে গেছে তাই তোমাদেরকে আমি কথা বলতে চাই। জি বলুন। ভাবছি যে প্রান্তিকের বিয়ে দিয়ে দেব। বিয়ের বয়স তো হয়ে গেছে ওর। কিন্তু ড্যাড কার সাথে দেবে? মেয়ে? মেয়ে ঠিক করাই আছে অর্ণব। কিন্তু কে? ছোয়া। কি ছোঁয়া? হ্যাঁ মা, আমি ভেবেচিন্তেই বলছি। মাঝে মাঝে প্রান্তিক বাইরের মানুষের সামনে যেইভাবে অর্ডার দেয় আর অত্যাচারটুকু করে, তাতে ওনারা মনে করেন সোয়া ওর স্ত্রী। আর আমরাও মিথ্যে বলেছি, সেই মিথ্যেকে আমরা সত্যি করে তুলি। কিন্তু তারপরে? কোনো কিন্তু নয়, ভেবেচিন্তেই বলছি কথাটা। ঠিক আছে। ছোট সাহেব আমাকে সেই পার্টিতে নিয়ে আসলেন। আমাকে ওনার ফ্রেন্ডদের সামনে নিয়ে গেল। কালকের ওই ফ্রেন্ডস ছাড়াও আরও অনেকেই রয়েছে। কালকের ওই মেয়েরা এসে আমাকে নিয়ে যাচ্ছে আর বলছে, কিন্তু তারপরে? হুম ঠিক আছে। হুম চলো। আমার হাত ধরে টান দিয়ে নিয়ে যাচ্ছিল, সেই হাত ধরে যেই হাতে আজকে ছোট সাহেব মোচড় দিয়েছিলেন। তাই একটু ব্যথা অনুভব করলাম, তাই সামান্য চিৎকার করে উঠলাম। আমার চিৎকার শুনে ওই মেয়েগুলো বলে উঠল, হাতে কি হলো? এনি প্রবলেম? নথিং। ছোট সাহেব ওনাদেরকে বলছেন, ও ডান হাত ইদানিং একটু বেশি ব্যথা হয়, ভাবছি যে আমি নিজে যেয়ে ডাক্তার দেখাবো।
ও আই সি, লেটস গো। হুম। আমি ওই মেয়েগুলোর সাথে চলে গেলাম। মেয়েগুলো আমাকে রান্নার ওইখানে নিয়ে যেয়ে বলছে, হেল্প করো না প্লিজ রান্না করতে। কত কি রান্না করতে বলেছে এনারা, কিছুই করতে পারিনি এখনো। আবার এরাও বিকেলের নাস্তা করবে, সেটাই তো করতে পারিনি। তুমি আগে বিকেলের নাস্তা করতে হেল্প করো না। ওকে, আপনারা আমার কাছে দিন। এই যে প্যাকেটগুলো। আমি রান্না করা শুরু করে দিলাম। বিকেলের নাস্তা তৈরি করা শেষ। আমি সুন্দর করে সাজিয়েও দিলাম। আমি মেয়েগুলোকে বলতে লাগলাম, আপনারা নাস্তা সার্ভ করে নিন, আমি রাতের জন্য খাবার বসিয়ে দিলাম। জি দাও। ওনারা নাস্তা নিয়ে চলে গেলেন, সবাইকে সার্ভ করে দিলেন। ওনারা খাচ্ছেন আর বলছেন, সুস্বাদু। নিশ্চয়ই ছোঁয়া রান্না করেছে। এরকম রান্না একমাত্র ছোঁয়াই করতে পারে, আর কেউই করতে পারে না। আরে তোমরাই তো সব খেয়ে নিচ্ছ, আমাদেরকে তো দিচ্ছই না। নাও তোমরা। ওয়াও, ভাবছি ওর কাছেই রান্না শিখবো। আমরা এত কিছু বলছি আর আপনি চুপচাপ বসে আছেন প্রান্তিক ভাইয়া। আমি আর কি বলবো, প্রতিদিনই তো ওর হাতে রান্না করে খাবার খাই। প্রতিদিনই বলি ওয়াও টেস্টি। আজকে না হয় বাদ দিলাম। ওয়াও, ছোঁয়া কোথায়? রান্নার ওইখানে রাতের জন্য রান্না হয়েছে। রান্নার ওইখানে রাতের জন্য রান্না করেছে। ও, আমি আসছি। তোমরা এখানে আর ওই মেয়েটা একলা, যাও হেল্প করো। জি জি, শেষ করে যাচ্ছি। ছোট সাহেব আমার এখানে আসলেন, আমি রান্না করছি। উনি আমার কাছে যেয়ে বলছেন, থ্যাঙ্কস রে, এত সুস্বাদু নাস্তা সার্ভ করার জন্য। যেটা আমার কাজ আমি সেটাই করেছি। আমি তো আর আপনার মান সম্মান ধুলো মিশিয়ে দিতে পারি না। ও, আমার হাত ধরে টান দিয়ে মোচড় দিয়ে ওই পাশে ঘুরিয়ে বলছে, আজকে তুই এমন কিছু করবি না যেটাতে আমাকে নিয়ে সবাই ফান করবে। না না, করব না, আমাকে ছাড়ুন, আমার খুব ব্যথা লাগছে। পেছনে দাঁড়িয়ে ওই মেয়েগুলো একটা কাশি দিল। তখনই সাথে সাথে ছোট সাহেব আমাকে ছেড়ে দিলেন। আমি আমার হাতটা বুলাতে লাগলাম, খুব ব্যথা করছে আমার হাতটা। মেয়েগুলো ছোট সাহেবকে বলছে, আরে ভাইয়া, আজকে রাতটা শুধু একটু সবুর করে থাকুন, এরপর থেকে তো আপনারই থাকবে। উনি মাথায় হাত দিয়ে চলে গেলেন। আমি হাত বুলাতে বুলাতে আবার রান্না করা শুরু করে দিলাম। মেয়েগুলো আমাকে জিজ্ঞাসা করছে, তোমাদের রিলেশন কতদিনের? বেশি দিন না। অনেক ভালোবাসো তাই না? প্রশ্ন শুনে আমি একটু তাকালাম ওনার দিকে। আমি কি সত্যি ছোট সাহেবকে ভালোবাসি? আর কিছু না ভেবেই বলে দিলাম, অনেক। তারপরে আর ওনারা কিছুই বললেন না। আমার যেটার প্রয়োজন খুঁটিনাটি সেটাই এনে দিচ্ছেন। অবশেষে আমার রান্না করা শেষ। একজন মেয়ে বলে উঠল, আরে তোমার ড্রেস আর স্বাস্থ্য নষ্টই হয়ে গেছে, হুম। আসো তুমি আমাদের সাথে। আমাকে ওনারা একটা ঘরের ভিতর নিয়ে গেলেন। ঘরের ভিতরে নিয়ে যেয়ে একটা ড্রেস দিল আর বলল যে পরে আসতে। আমি ওয়াশরুমের ভেতরে যে ড্রেসটা পরে আসলাম, গায়ে ওড়না দিয়ে বের হলাম। তাই ওনারা আমাকে বলছেন, আরে তুমি ওড়না পরে এসেছো কেন? আমার তো এইসব ড্রেস মোটেও ভালো লাগে না। ওড়না সরাও। ওনারা নিজেই ওড়না সরিয়ে দিলেন। আমার কেমন জানি আনকমফোর্টেবল লাগছিল। ওনারা বলতে লাগলেন, কত সুন্দর লাগছে তোমাকে, তুমি চুলটা খুলে দাও, তাহলে আরো সুন্দর লাগবে। ওনাদের কথা মতো আমি চুলটা খুলে দিলাম। তারপর বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখি ওনারা সবাই মিলে খুব আনন্দ করছে। মেয়েগুলো সামনে যেয়ে বলছে, হেই গাইস। সবাই এদিকে তাকালো। ছোট সাহেব আমার দিকে তাকালো। আমার দিকে তাকিয়ে রয়েছে। সবাই যে যার মতো করে নিজেদের গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরছে। উনি আমার দিকে তাকিয়ে রয়েছেন। ওনার এক বন্ধু ওনার কাছে যেয়ে ধাক্কা দিল। ওনার হুঁশ ফিরল। সবাই যে যার মতো করে আনন্দ করছে। ছোট সাহেবের কিছু বন্ধু আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। আমি নিজেকে সামলে চলতে লাগলাম। ছোট সাহেব এই বিষয়টা খেয়াল করলো যে তারা খারাপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ছোট সাহেব আমার পেছনে দাঁড়িয়ে ঘাড়ের ওইখান দিয়ে মুখ সামনে দিয়ে আমাকে বলছেন, আমার কিছু ফ্রেন্ডস আছে অনেক লুচ্চা, নিজেদের গার্লফ্রেন্ড থাকে সত্যি অন্যের গার্লফ্রেন্ডের দিকে নজর দেয়। তুই সাবধানে থাকিস। হুম। কি করছিস? আমি তোর সাথে থাকছি। এই ফাসিলগুলো কখন কি করে তোর সাথে, তুই আমার সাথে থাক। ছোট সাহেবের বন্ধুগুলোর গার্লফ্রেন্ডরা তাদেরকে বলছে, দেখো দেখো, তোমার বন্ধুদেরকে দেখে কিছু শেখো। কি শিখবো? তোমাদের ওই খারাপ বন্ধুর কুনজর থেকে বাঁচানোর জন্য কিভাবে প্রান্তিক ভাইয়া ছোঁয়াকে প্রোটেকশন করছে। তোমরা তো কিছুই করনি, আমাদের পাশ দিয়ে হাঁটোনি। আরে ছোঁয়া তো শান্তশিষ্ট মেয়ে, তেমন কিছু বলে না, তাই ও প্রোটেকশন দিচ্ছে। তাহলেই ভালো। ছোট সাহেব বারবার আমার সাথে থাকছেন ওই ছেলেগুলোর কুনজরের জন্য। উনি হঠাৎ করে বলে উঠলেন,
আমি একটু আসি রে, তুই সাবধানে থাক। জি ছোট সাহেব। ছোট সাহেব চলে গেলেন। আমি একলা একা দাঁড়িয়ে রয়েছি। ছোট সাহেব দূরে চলে যাওয়ার সুযোগে কয়েকটা ছেলে এসে আমার গায়ে টাচ করার চেষ্টা করছে। আমার খুব রাগ উঠছে। আমি কিছুতেই আমার রাগকে কন্ট্রোল করতে পারছি না। আমি ছেলেটার পায়ে পাড়া দিলাম। ছেলেটা চিৎকার দিয়ে নিচে বসে পড়ল। ছেলেটার চিৎকার শুনে সবাই এদিকে ঘুরে তাকালো। ছেলেটা উঠে দাঁড়িয়ে আমার গায়ে টাচ করার চেষ্টা করছে আর বলছে, তোর এত বড় সাহস, আমাকে লাত্তি মারিস, তারা দেখাচ্ছি তোর মজা। আমি ছেলেটাকে একটা থাপ্পড় মারলাম। ছেলেটা আমার হাতের থাপ্পড় খেয়ে মাটিতে পড়ে গেল। আমি ছেলেটার কাছে যেয়ে কয়েকটা লাথি মারলাম। লাথি মেরে তারপর বলতে লাগলাম, তোদের মতো ছেলেদের জন্য কোনো মেয়ে সুরক্ষিত নয়। একটা করে গার্লফ্রেন্ড আর স্ত্রী থাকা সত্ত্বেও আরেকটা মেয়ের সাথে ঘোরা লাগবেই? হ্যাঁ, মেয়েটাকে কুনজর দিতেই হবে, মেয়েটার সাথে রুম ডেট করা লাগবে, অথচ একটা থাকার শর্ত। ছোট সাহেব চলে এসেছেন, তিনি সবাই দেখছেন। আমি আবার বলা শুরু করলাম, তোমার সাহস হয় কোথা থেকে আমাকে টাচ করার? এই জীবনে শুধু আমাকে টাচ করার অধিকার আছে ওনার, আর কারো নয়। উনি ছাড়া আর যে আমাকে টাচ করতে আসবে তার অবস্থা এইরকমই হবে। আন্ডারস্ট্যান্ড? আই থিঙ্ক ইউ ক্যান বেটার আন্ডারস্ট্যান্ড। আমি ছোট সাহেবের সামনে যেয়ে বলছি, আই উইল গো টু মাই হোম, প্লিজ লেটস গো। ইয়া শিওর। ছোট সাহেবের ভালো সেই 5 বন্ধু বলছে, আরে এখনই চলে যাবে নাকি? খেয়ে যাও। আরে প্রান্তিক, তুই কিছু বল ছোঁয়াকে। এ ছোঁয়া, খেয়ে যা। ঠিক আছে। 5টা মেয়েগুলো বলে উঠল, তোমাদের কে বলেছে এই পদগুলোকে ইনভাইট করার? খুব ভালো করেই জানো এরা খুব লুইচা। পুরো পার্টিটা মাটি করে দিল। ছোঁয়া, চলো খেয়ে নিবে। আমাকে নিয়ে গেল খাওয়ার জন্য। ছোট সাহেবও নিয়ে গেল। ছোট সাহেবের বন্ধুরা বলছে, তোকে কে বলেছিল ছোঁয়ার সঙ্গ ছাড়তে? তাহলে সাহসটুকুই পেত না এইভাবে ছোঁয়ার কাছে যাওয়ার। একটু ছোঁয়াকে মানা না আর কিছুক্ষণ পার্টিতে থাকার জন্য। তোরা চলে গেলে পুরো পার্টিটাই স্পয়েল হয়ে যাবে রে। পারলে ওই বদগুলো চলে যাস। ছোট সাহেব ওদের দিকে একটু অন্যরকম ভাবে তাকালো। তারপর ওনারা বলা শুরু করলো, হয়তো আমাদের সামনে বলতে লজ্জা পাচ্ছে, আমরা একটু ওইদিকে যাই। চল। ওনারা চলে গেল। আমি চুপচাপ বসে রইলাম। ছোট সাহেব আমাকে বলছেন, ছোঁয়া, আমাদের এখন পার্টিতে থাকা উচিত। দেখ, এই পার্টিটা শুধু আমার আর তোর জন্য আয়োজন করা হয়েছে। আমি একটা সুন্দরী গার্লফ্রেন্ডকে খুঁজে পেয়েছি তার জন্য। বাট আই ডোন্ট এনি রিলেশনশিপ উইথ ইউ, ইউ নো দ্যাট। আই নো দ্যাট। তারপরও কেন এমন কথা বলছেন ছোট সাহেব? কারণ মেয়েগুলো তো আর জানে না আমরা রিলেশন করি, আর এটাও জানে না তুই আমাদের বাসায় থাকিস আর কাজ করিস। প্লিজ তুই থেকে যা, আমি ওই লুচ্চাগুলোকে দেখে নেব, তুই থাক। ঠিক আছে। ওই 5 জন ওদের গার্লফ্রেন্ডকে বলছে, তোমাদের একটা কথা বলার আছে। বলো। প্রান্তিক আর ছোঁয়ার মাঝে কোনো রিলেশন নেই, ওদের মাঝে কোনো সম্পর্ক নেই। কি? তোমরা তাহলে আমাদেরকে মিথ্যা কথা বললে কেন? এর জন্য যে এরা দুইজন এক হতে পারে। আমরা কিছুই বুঝতে পারলাম না, কি বলার চেষ্টা করছো? ছোঁয়া হলো প্রান্তিকদের বাসায় একজন আন্টির কাজ করতো, তার মেয়ে। না, এটা অবিশ্বাস্যকর। এটা সত্যি নয়, কারণ ও যেভাবে কথা বলছিল দেখে মনে হচ্ছিল না। কারণ প্রান্তিকের বাবা ওকে পড়ালেখা শেখায়। মেয়েটা প্রচুর ভালোবাসে আমাদের এই বন্ধুটাকে, অনেক কেয়ার করে। ওর মনের কথা এক নিমিষে বুঝে যায়। প্রান্তিকের জন্য ওর থেকে যোগ্য আর কেউ নেই। ওর জন্য সবই করতে পারে মেয়েটা। আমরা চাই যে ওদের মাঝে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠুক। তোমরা প্লিজ আমাদেরকে হেল্প করো। ঠিক আছে, আমরাও হেল্প করব ওদের দুজনকে কাছাকাছি আসার জন্য। ওনারা আমাদের কাছে আসতে লাগলেন। ছোট সাহেব আমাকে বলছেন, তুই এতটা রিয়াক্ট নাও করতে পারতে, আর শেষের কথাটাও তো নাও বলতে পারতে। ঠিকই তো বলেছি। এই জীবনে শুধু আমাকে ছোঁয়ার আপনারই অধিকার আছে, আর কারো না। আপনি আমাকে ছুঁতে পারেন, অত্যাচার করতে পারেন, কিন্তু আর কাউকে এই অধিকার দেইনি আমি। শুধু আমাকে কেন? কারণ আমি আপনাকে, তুই আমাকে। কারণ আপনি আমার ছোট সাহেব। আমি আমার ছোট সাহেবের সব অত্যাচার সহ্য করতে পারি, আর কারো না। আর এই কথা শুনে উনিও আর কিছু বলতে পারলেন না। কোনো এক বাধার কারণে আমি ছোট সাহেবকে বলতে পারলাম না, ছোট সাহেব আমি আপনাকে ভালোবাসি। ছোট সাহেবের বন্ধুরা ওনাকে জিজ্ঞাসা করছেন, কিরে প্রান্তিক, ও কি রাজি হয়েছে থাকতে? প্রিয়াঙ্কা, সৌমি, সোমাইয়া, পারুল, সাদিয়া, তোর একটু ছোঁয়ার খেয়াল রাখ। জি প্রান্তিক ভাইয়া। আর আরিফ, আসিফ, সুমন, রাজ, রাকিব, তোরা আমার সাথে আয়। চল। ওনারা সবাই মিলে বাইরে গেলেন। ওই ছেলেগুলোর কাছে গেলেন যারা আমাকে ছোঁয়ার চেষ্টা করছিল। ছোট সাহেব তো অনেক রেগে রয়েছে। ওনার এই রাগ আর কেউ না দেখতে পেলেও আমি দূর থেকে অনুভব করতে পারছি। ছোট সাহেব ওই ছেলেদের শার্টের কলার ধরে বলছে, তোর সাহস তো কম না, আমার সামনে আমারটাকে ছোঁয়ার চেষ্টা করিস।
আর বদ এত কিছু হওয়ার পরও এইখানে রয়েছিস। গেট আউট। তুই কিন্তু আমাদের অপমান করছিস। গেট আউট। ওই ছেলেগুলো চলে গেল। এই ফাজিলগুলো বেশি বার বেড়েছিল। আর তোদের হুদ নেই? যদি বের করেছিস কেন? সরি। চল খেয়ে দিয়ে শুরু করি আমাদের পার্টি। তাড়াতাড়ি করে বাসায় ফিরতে হবে ওকে নিয়ে। চল। তারপর ছোট সাহেব ও তার বন্ধুরা আসলো, সবাই খেতে বসলো। প্রিয়াঙ্কা হঠাৎ করে বলে উঠল, আরিফ জান, আজকে তুমি আমাকে খাইয়ে দিবে আর আমি তোমাকে খাইয়ে দেব। ওকে প্রিয়াঙ্কা বেবি। আসিফ জান, আমরাও। ওকে সুমি বেবি। সুমন, আমরাও বাদ পড়বো কেন? ওকে সুমাইয়া বেবি। রাজ, আমরাও কিন্তু। ওকে পারুল। রাকিব, আমরাও। ওকে সাদিয়া, জোরে চিল্লাচ্ছ কেন? আসতে বললেও তো শুনতে পাই। আরে আমরা তো করব। আর আজকে যাদের জন্য এই পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে তারা আজকে কি গো, প্রান্তিক ভাই আর ছোঁয়া করবে তো? আমি ছোট সাহেবের দিকে তাকালাম, ছোট সাহেবও আমার দিকে তাকালো। আরিফ ভাইয়া হঠাৎ করে বলে উঠলেন, আরে তোরা কি বলছিস? এরা তো নতুন নতুন রিলেশন শুরু করছে, যার কারণে লজ্জা পাচ্ছে। বাদ দে, খাওয়ার পর্ব শেষ করে শুরু করি। আরে আমরা তো অবশ্যই করবো রে, আমাদের কোনো প্রবলেম নেই। তাহলে শুরু হোক। ছোঁয়া, শুরু কর। জি। আমার হাতের খাবার নিয়ে ওনার মুখের কাছে নিয়ে গেলাম। উনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর হাঁ করলেন। আমি মুখে ঢুকিয়ে দিলাম। তারপর উনিও আমাকে খাইয়ে দিলেন। আজকে বলার সুযোগ ছিল আমার ভালোবাসার কথা ওনাকে জানাতে, কোনো এক বাধার কারণে বলতে পারলাম না। আমি ওনাকে সত্যি চিনতে পারি না। উনি আমাকে এক সময় এত আদর করেন আর যে আমি ওনাকে চিনতেই পারি না, আর এক সময় এতই অত্যাচার করেন যে বুকটা কষ্টে ফেটে যায়। এইসব বাদ দিয়ে বাইরে চলে আসলাম সবাই। সাদিয়া হঠাৎ করে বলে উঠলেন, রাইট রাইট, ডান্স ডান্স। ওকে ওকে ফাইন। ছোঁয়া। ছোট সাহেব ওনার হাতটা আমার দিকে এগিয়ে দিলেন। আমি ওনার হাতে আমার হাতটা রাখলাম। রাজ ভাইয়া গান ছেড়ে দিলেন। ছোট সাহেব আমাকে টান দিয়ে ওনার কাছে নিয়ে আমার কোমরে হাত দিলেন। বাতাসের কারণে আমার চুলগুলো সামনে এগিয়ে আসছে। উনি ওনার হাত দিয়ে চুলগুলো সরিয়ে দিচ্ছেন। আমার খুব কাঁপুনি উঠেছে। যখনই আমার কোমরে হাত দেন তখনই কাঁপুনি বেড়ে যায়। অন্য কেউ গায়ে হাত দেওয়ার চেষ্টা করলে প্রচুর রাগ ওঠে, কিন্তু ছোট সাহেবের ছোঁয়া পেলে ওরকম লাগে না, আরও অনেক ভালো লাগে। আমি পারছি না আর এখানে থাকতে, আমার মাথাটা ব্যথা করছে। আমি ছোট সাহেবকে ধাক্কা দিয়ে বাইকের ওই দিকে চলে আসলাম। ছোট সাহেব আমার পেছন পেছন আসলেন। আমার মাথাটা এতটাই ঘোরাচ্ছে যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। উনি আমার কাছে এসে বলছেন, কি রে, আমার কি হলো? এভাবে চলে আসলি কেন? ছোট সাহেব, আমার মাথাটা খুব ঘোরাচ্ছে। আমি আর এখানে থাকতে পারবো না। আমি একদম দাঁড়িয়ে থাকতে পারছি না, পড়েই যাচ্ছিলাম। ছোট সাহেব আমাকে ধরলেন। তিনি সবাইকে বলছেন, আমি ওকে নিয়ে বাসায় যাচ্ছি, ওর খুব অসুস্থ লাগছে। যাও। প্রিয়াঙ্কা আমাকে ধরে রাখলো। ছোট সাহেব বাইকটা স্টার্ট করে দিলেন, আমাকে বসিয়ে দিল বাইকে। আমি ছোট সাহেবকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তিনি আমাকে বাসায় নিয়ে যাচ্ছেন। বাড়িতে পৌঁছে গেছি। আমি দাঁড়িয়ে থাকতেই পারছি না, আমি পড়েই যাচ্ছিলাম। উনি আমাকে ধরলেন, আমাকে কোলে তুলে নিলেন। কোলে করে নিয়ে আমার ঘরে যেয়ে শুয়ে দিলেন। ছোট সাহেব আমায় রেখে চলে যাচ্ছিলেন। আমি ছোট সাহেবের হাতটা ধরলাম। তিনি আমাকে বলছেন, তোর খুব কষ্ট হচ্ছে কি? দাঁড়াও, আমি সবাইকে ডাক দিচ্ছি। উনি সবাইকে ডাক দিলেন। সবাই সাথে সাথে চলে আসলো। খালাম্মা ছোট সাহেবকে বলছে ডাক্তারকে ফোন দিতে। ছোট সাহেব ডাক্তারকে ফোন দিলেন। ডাক্তার চলে এসেছে। ডাক্তার আমাকে দেখছে। ডাক্তার আমাকে একটা ইঞ্জেকশন দিয়ে দিলেন। ডাক্তার সবাইকে বলছে, আপনারা সবাই খেয়াল রাখবেন ও যেন ঘুমাতে না দেরি করে। ঘুমাতে দেরি হয়েছে বলে এটা হয়েছে। ইঞ্জেকশন দিয়েছে ভালো ঘুম হওয়ার জন্য। আচ্ছা, খেয়াল রাখবো। আফজাল সাহেব, আপনি একটু আমার সাথে আসুন বাইরে, আপনার সাথে জরুরি কথা আছে। ডক্টর আঙ্কেল সাহেবকে নিয়ে বাইরে গেলেন। ডক্টর আঙ্কেল সাহেবকে বলছেন, আফজাল সাহেব, কিছু টেস্ট করাতে হবে ওর, আর খুবই জরুরি। যত তাড়াতাড়ি সম্ভব করানো যায় টেস্টগুলো। ঠিক আছে। আমি এখন আসি তাহলে। ডক্টর আঙ্কেল চলে গেলেন। সাহেব সোফায় বসে পড়লেন। মেম সাহেব ছোট সাহেবকে বলছেন, প্রান্তিক, তুমি এত রাতে ছোঁয়ার ঘরে কি করছো? আরে আজব তো ভাবি, আমি যদি এখন এই ঘরে না থাকতাম তাহলে সকলে জানতো কি করে ছোঁয়া অসুস্থ? আমি তোমাকে এটা জিজ্ঞেস করেছি, তুমি এখন কেন এই ঘরে? ভুলে গেলে নাকি? ও ওর ফ্রেন্ডের বার্থডে পার্টিতে গেছিল। আমি ওকে সাথে করে নিয়ে গিয়েছিলাম আর রাত করে নিয়ে এসছি। বাসায় আসার সাথে সাথেও দাঁড়িয়ে থাকতে পারছিল না। আমি ওকে কোলে করে নিয়ে ঘরে শুয়ে দিই। ও আমার হাত ধরে টান দেয় অসুস্থ থাকার কারণে। তারপর আমি তোমাদেরকে ডাকি। ও আজব তুমি তো ভাবি, মাঝে মাঝে তুমি যত সব পাগলের মতো প্রশ্ন করো, আমার ভালো লাগে না। ওকে আদর করলেও দোষ, অত্যাচার করলেও দোষ। আমি বুঝি না কি এমন করলে আমার দোষ হবে না। দেখ,
আর ভালোই লাগে না। ছোট সাহেব রাগ করে নিজের ঘরে চলে গেলেন। বড় সাহেব পলাশ মেম সাহেবকে বলছেন, ছেলেটাকে এইভাবে বলার কি দরকার ছিল? কি করব বলো ওর মুখ থেকে এই সত্যিটা জানার জন্য? কাজল, আমি ড্যাডের একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে প্রান্তিকের সাথে কি করে ছোঁয়ার বিয়ে দিচ্ছে। মেয়েটার ওর সাথেই বিয়ে হওয়া ভালো। কিন্তু কেন? মেয়েটাকে একের পর এক টর্চার করে ছেলেটা, তারপরও তুমি এই কথা বলছো? কারণ বলছি, প্রান্তিক মাঝে মাঝে ছোঁয়াকে এমনভাবে টাচ করে যেগুলো মেয়েরা তার স্বামীর কাছ থেকেই আশা করে। আর ছোঁয়াকে যে প্রথম পুরুষ ছুঁয়েছে সে প্রান্তিক ছাড়া আর কেউ নয়। আর ছোঁয়া ওর টাচটাকেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আমি কিছুই বুঝি না, ছেলেটার মনে চলে কি? পেছন থেকে দাদিমা বলছে, তোরা দুইজন এইখানে কি করছিস? মেয়েটাকে একটু রেস্ট নিতে দে। দাদিমা, তুমি একলা এখানে এসেছো? চলো চলো তুমি। ওনারা সবাই চলে গেলেন। ছোট সাহেব ওনার ঘরে বসে ফেসবুকিং করছেন আর মেসেঞ্জারের ফ্রেন্ডদের সাথে টুকটাক কথা বলছেন। হঠাৎ করে দেশের বাহিরের একটা আইডি থেকে মেসেজ আসলো। ছেলেটা বাঙালি কিন্তু কানাডাতে থাকে। ছেলেটার নাম জ্যাক। এর আগেও ছোট সাহেবের সাথে কথা হয়েছে, বলতে গেলে ফ্রেন্ডস। তিনি লিখেছেন, প্রান্তিক, কিছুদিনের জন্য আমি বাংলাদেশে আসছি, কিন্তু থাকার জন্য কোনো জায়গাই পাচ্ছি না। আমায় একটু হেল্প করবে? শিওর, তুমি আমার বাসাতেই থাকতে পারো। আমার ড্যাড অনেক ভালো মানুষ, ওনাকে বুঝিয়ে বললে উনি তোমাকে থাকতে দিবে। থ্যাঙ্কস। ফ্রেন্ডশিপে নো থ্যাঙ্কস, ওকে? ওকে। ছোট সাহেব জেকের সাথে কথা বলে শুয়ে পড়লেন। আর আজকে উনি খুবই ক্লান্ত। কাঁথাটা বুকের সাথে জড়িয়ে ঘুমিয়ে পড়লেন। সকাল সকাল আমার ঘুমটা ভেঙে গেল। উফ, খুব মাথা ব্যথা করছে। আমি বিছানা ছেড়ে উঠলাম। হাঁটতে হাঁটতে সিঁড়ি ওই পর্যন্ত চলে গিয়েছি। ওই পর্যন্ত যাওয়ার পরপরই আমি পা পিছলে পড়ে যাচ্ছিলাম। তখনই সাথে সাথে ছোট সাহেব আমাকে এসে ধরলেন। আমাকে ধমকে সুরে বলছেন, অসুস্থ শরীর নিয়ে উনি একা একা উঠেছেন। চল ঘরে চল। না ছোট সাহেব, আমি ঘরে যাব না। আমি ঠিক আছি, আমি রান্নাঘরে যাব। ঠিক আছে, আমি তোকে দিয়ে আসছি। না থাক ছোট সাহেব, আমি একাই যেতে পারবো। আপনি আপনার ঘরে যান। ঠিক আছে। আমি একাই রান্নাঘরে গেলাম। ছোট সাহেব সোফায় যেয়ে বসলেন। খালাম্মা আমাকে দেখে বলছেন, আজকে কেন তুই বাহিরে আসলি? ঘরে বসে রেস্ট নিতি। খালাম্মা, আমার ঘরে বসে থাকতে ভালো লাগে না, তাই এখানে এসেছি। ছোট সাহেব নিচে চলে এসেছে। একে একে সবাই চলে এসেছে। খালাম্মা আমাকেও নিয়ে গেলেন। সাহেব সবাইকে বলছেন, সবাই এইখানে রয়েছে ভালোই, আর প্রান্তিক তুমি রয়েছো ভালোই। তোমাকে বিশেষ করেই কথাটা বলার আছে। কি কথা ড্যাড? তোমার বিয়ে ঠিক করে রেখেছি। ছোট সাহেব একটু শখ খেলেন, তারপর বলতে লাগলেন, কার সাথে ড্যাড? কার সাথে? সোয়ার সাথে আমি তোমার বিয়ে ঠিক করেছি। কি? ছোঁয়ার সাথে? ড্যাড, তুমি কি পাগল হয়ে গেছো? আমি ঠিকই আছি। আমি ভেবেচিন্তেই বলছি কথাটা। তোমার সাথে সোয়ার বিয়ে হচ্ছে। ড্যাড, এই বিয়ে ঠিক করার আগে আমার মতামত জানার চেষ্টাও করলে না, হুট করে ঠিক করে ফেললে। আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না ড্যাড। আমার কথাই শেষ কথা। তোমার বিয়ে সোয়ার সাথেই হচ্ছে। এই বিষয়ে যে কারোর দ্বিমত নেই, সেইটা আমি আশা করি। এই কথা বলে সাহেব বের হয়ে চলে গেলেন। আমি তো এই কথা শোনার পর হয়ে দাঁড়িয়ে গেলাম। সাহেব আমাকেও একবার জিজ্ঞাসা করলেন না, এত বড় ডিসিশন নেওয়ার আগে? এই ডিসিশনটা যে আমার পুরো জীবনের ব্যাপার। আমি চোখে পানি ফেলতে ফেলতে নিজের রুমে চলে আসলাম। দাদিমা আমার পিছন পিছন আসলেন। দাদিমা আমাকে বলছেন, তুই এভাবে কাঁদছিস কেন রে দিদি ভাই? কিছু না, এমনি। তোর তো খুশি হওয়ার কথা এই বিয়েতে। তোর যে তোর ভালোবাসার মানুষের সাথে বিয়ে হচ্ছে, এতে তুই কাঁদছিস কেন? তুই তো এখন হাসবি। আমি দাদিমাকে জড়িয়ে ধরে আরও কাঁদতে লাগলাম। কাঁদতে কাঁদতে বলতে লাগলাম, আমি ভালোবাসলে কি হবে? যাকে ভালোবাসি সে তো আমাকে ভালোবাসে না, আমাকে দু চোখে দেখতে পারে না, আমার উপর সব সময় টর্চার করে। তুমিই বলো দাদিমা, এই কথা শুনে আমি কি খুশি হতে পারি? পেছন থেকে মেম সাহেব বলে উঠলেন, ও না ভালোবাসুক তাতে কি হয়েছে? তুই তো ভালোবাসিস। তুই তোর ভালোবাসা দিয়ে ছেলেটাকে ভালোবাসার দিকে নিয়ে আসবি। আমি জানি, আমার বিশ্বাস, আমার দেবরটাও তোকে বিয়ের পরে ভালোবাসবে। মেম সাহেব। কাজল ঠিক কথাই বলেছে। বড় সাহেব। এখনো তুই কি আমাদের মেম সাহেব বড় সাহেব বলে ডাকবি নাকি? আমাকে তুই আপু বলে ডাকবি, বুঝলি? আর আমাকে ভাইয়া বলে ডাকবি। ঠিক আছে। ছোট সাহেব তো রাগ করে উপরে চলে গেল। সে উপরে যেয়ে রাগ করে সব কিছু ওলটপালট করতে লাগলো আর বলতে লাগলো, ড্যাড কি পাগল হয়ে গেছে নাকি? বিয়ে দিবে আমার? বিয়ে দিবে ভালো কথা, তারপর কার সাথে?
ছোঁয়ার সাথে? ওকে কি আমার সাথে মানায় নাকি? অদ্ভুত। ড্যাডের কাণ্ড কারখানা দেখে আমি নিজেই পাগল হয়ে যাই। একবার নিজের মনকে জিজ্ঞাসা কর, তোকে ছোঁয়ার পাশে মানায় নাকি? তারপর এমন উল্টো কথা বলিস। ছোট সাহেব পাশ ফিরে তাকালেন। তাকিয়ে সে নিজেকেই দেখতে পেল। ছোট সাহেব আবার বলা শুরু করলেন। কি? আমি উল্টো কথা বলছি? আমি এই কথা মন থেকেই বলছি। না, তুমি মন থেকে বলছো না। তুমি নিজের মনকে প্রশ্ন করো, তোমাকে ছোঁয়ার সাথে মানায় কিনা। একবার চোখ বন্ধ করে দেখো, তুমি কাকে দেখতে পাচ্ছ। কি আজে বাজে কথা বলছো? ছোট সাহেব পাশে তাকিয়ে দেখে কেউ নেই। সত্যি ছোট সাহেব এইবার নিজের মনকেই প্রশ্ন করতে লাগলো আর নিজের চোখটাকে বন্ধ করে রাখলেন। আপু আমার হাতে একটা শরবত ধরিয়ে দিয়ে বলতে লাগলেন, ছোঁয়া, এই শরবত প্রান্তিকটাকে দিয়ায়। আমি পারবো না। উনি এইবার আমাকে নিশ্চিত আবার টর্চার করবেন। তবুও সাহস করে যেতে হবে তোকে ওর সামনে। আমি জানি রেগে গিয়ে একদম মাথা গরম হয়ে গিয়েছে। একটু এই ঠান্ডা শরবত দিয়ে ওর মাথাটা ঠান্ডা করে দিয়ায়। হাসিস না, এবার উপরে যা। আমি উপরে চলে গেলাম। ছোট সাহেবের ঘরের বাইরে দাঁড়িয়ে রয়েছি। দরজায় একটা টোকা দিলাম। ছোট সাহেব সাথে সাথে ওই দিকে তাকালেন। আমাকে দেখে আরও রেগে গেলেন। রাগে আমার কাছে এসে হাতটা ধরে বলতে লাগলেন, তুই এই ঘরে কি করছিস? যা, এখান থেকে চলে যা, ফাজিল একটা। ছোট সাহেব, আপনি কি আমাকে আপনার ঘর থেকে আমাকে বের করে দিচ্ছেন নাকি আরও ঘরে প্রবেশ করাচ্ছেন? আমার হাতটা ছেড়ে দিয়ে চুলের মুঠিটা ধরে বলতে লাগলেন, চুপ, একদম চুপ। একটা কথা বলবি না। তোর সাথে যদি আমার বিয়ে হয়েও যায় না কেন, তুই কখনো আমার কাছ থেকে স্বামীর অধিকার পাবি না। অধিকার লাগবে না আমার। আমি আপনাকে স্বামী মানলেই হবে, আর আপনাকে আমি ভালোবাসলেই হবে। ফাজিল মেয়ে একটা, যা এখান থেকে। যাচ্ছি তো। তোর হাতে এটা কি? ঠান্ডা শরবত আপনার জন্য এনেছি। এটা নিয়ে যাস না, রেখে যা। ঠিক আছে ছোট সাহেব। আমি ছোট সাহেবের ঘর থেকে বের হয়ে আসলাম। নিচে চলে আসলাম। আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। উনি এই কথাটা বলতে পারলেন, স্বামীর অধিকার দিতে পারলেন। আমি কোনোদিন এটা ভাবতে পারিনি। সাহেব চলে আসলেন। আমার চোখে পানি দেখে উনি বলছেন, কি হয়েছে, কাঁদছো কেন? কোথায়? না তো। প্রান্তিক কিছু কি বলেছে তোকে আবার? ছোট সাহেব কি বলবেন? উনি তো কিছুই বলেননি। আচ্ছা, তোকে তো আমার সাথে একটু বের হতে হবে। কেন? হাসপাতালে যেতে হবে, কিছু টেস্ট দিয়েছে। ও রেডি হয়ে আয়। ঠিক আছে। আমি আমার রুমে গেলাম রেডি হওয়ার জন্য। পেছন থেকে খালাম্মা বলে উঠলেন, কিসের টেস্ট দিয়েছে গো? বোধহয় মাথায় কেন ব্যথা হয় আর দাঁড়িয়ে থাকতে পারে না, সাথে সাথে পড়ে যায়। জানি না মেয়েটার কি হয়েছে, সব কিছুই যেন ভালোই ভালোই হয়ে যায়। ছোট সাহেবের ফোন আসলো। সাহেব ফোনটা রিসিভ করলেন। জানি না ওই পাশ থেকে কি বলল। উনি হঠাৎ করে বলে উঠলেন, ঠিক আছে, আমি আসছি। আমি রেডি হয়ে বাইরে চলে আসলাম। সাহেব বলছেন, আমাকে এখনই অফিসে যেতে হবে, ইম্পর্ট্যান্ট একটা মিটিং আছে। ওই সময় ছোট সাহেব নিচে নামছিলেন। সাহেব ছোট সাহেবকে দেখে বলছেন, প্রান্তিক, জি ড্যাড। ছোয়াকে নিয়ে তুই একটু হাসপাতালে যা। ডাক্তার তোর মাথা ব্যথার জন্য কিছু টেস্ট দিয়েছেন, সেইগুলো করাতে। আমাকে এখন অফিসে ইম্পর্ট্যান্ট একটা মিটিংয়ে যেতে হবে, তুই নিয়ে যা না একটু। ওকে। সাহেব বের হয়ে চলে গেলেন। ছোট সাহেব আমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। আজকে ছোট সাহেবকে শক্ত করে ধরে বসে থাকতে ভয় করছে। মনে হচ্ছে ওনাকে ধরলে বোধহয় উনি রাগ করবেন। তবুও সাহস করে ওনার পেটে হাত রাখলাম। উনিও তেমন কিছু বললেন না। বাইক চালাতে চালাতে একটু পেছনে ঘুরলেন। আমি আমার চোখটা নিচে নামালাম। বাইকটা একটা উঁচু বিট দিয়ে যাচ্ছিল তখন বাইকটা একটু পড়ে যেতে নিচ্ছিল। ঠিক তখনই ছোট সাহেবকে আরও শক্ত করে ধরলাম। ছোট সাহেব বাইকটা থামিয়ে দিয়ে বলছেন, তুই ঠিক আছিস তো ছোঁয়া? আমি ঠিক আছি। আপনি ঠিক আছেন তো? আমিও ঠিক আছি। খেয়াল করিনি সামনে যে একটা বিট রয়েছে, মনটা যে কোথায় ছিল আমার। ছোট সাহেব আবার বাইক চালানো শুরু করলেন। আমি ছোট সাহেবকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। আজকে ছোট সাহেব আমাকে ভয় পাইয়ে দিচ্ছিলেন। ছোট সাহেব আমাকে নিয়ে হাসপাতালে পৌঁছালেন। তিনি আমাকে নিয়ে হাসপাতালে নিয়ে গেলেন। হাসপাতালে একজন কর্মীকে যেয়ে বললেন, আচ্ছা, এই টেস্টগুলো কোথায় করানো হয়? ওই তো ওই দিকে। থ্যাংক ইউ। ওয়েলকাম। ছোট সাহেব আমার হাতটা ধরে নিয়ে যেতে লাগলেন। নিয়ে গিয়ে ওইখানে ওনাকে তো আমার সাথে যেতেই দিচ্ছিল না। তখন ডক্টর আঙ্কেল পিছন থেকে বলে উঠলেন, এই তোমরা ছেলেটাকে মেয়ের সাথে যেতে দাও। জি স্যার। আমার সাথে ওনাকে ঢুকতে দেওয়া হলো। উনি এক জায়গায় বসে রইলেন। যা যা টেস্ট দেওয়া হয়েছিল তা সব করানো হলো। হঠাৎ করে একজন লোক ছোট সাহেবকে জিজ্ঞাসা করলেন, উনি কি আপনার স্ত্রী হন নাকি? না,
তবে বিয়ে হবে আমাদের। ও ও ভালো। লাভ নাকি পারিবারিকভাবেই? পারিবারিকভাবে। আপনাদেরকে শেষ। আমরা গিয়ে যেতে পারি? আর রিপোর্ট কবে দেওয়া হবে? যেতে পারেন। রিপোর্ট নিয়ে চিন্তা হবে না, ডক্টর রাশিদ নিজেই যেয়ে দিয়ে আসবেন। ওকে, বাই। ছোট সাহেব আমার হাত ধরে বাইরে নিয়ে আসলেন। উনি বাইকটা স্টার্ট দিয়ে দিলেন। এইবার ওনাকে শক্ত করে ধরে বসলাম। আকাশে অনেক মেঘ করেছে, বোধহয় অনেক বৃষ্টি হবে। কিছুক্ষণ পরে জোরে জোরে বাতাস বইতে লাগলো। আমার চুলগুলো আমার অধীনে থাকছে না, বারবার উড়েই চলেছে। একবার তো চুল উঠতে উঠতে ওনার মুখের কাছে চলে গিয়েছিল। আর আমি আমার ওড়নাকেও সামলে রাখতে পারছি না। ওড়না সামলিয়ে রাখতে খুব কষ্ট হচ্ছে আমার। কিছুক্ষণ এভাবে বাতাস বইতে বইতে বৃষ্টি নেমে গেল। এখন তো আর বাইকে থাকা যায় না। উনি একটা বাড়ির সামনে নিয়ে যেয়ে বাইকটা থামালেন। এই বাড়িতে অনেক বছর ধরে কোনো মানুষ থাকে না। আমরা ওই বাড়ির ভেতর যেয়ে ঢুকলাম। বাড়ির ভেতরে ঢোকার সাথে সাথে বৃষ্টি আরও জোরে জোরে নামতে লাগলো। কিছুক্ষণ পর বিদ্যুৎটা চমকে উঠল। আমি ভয় পেয়ে ছোট সাহেবকে জড়িয়ে ধরলাম। আমি আস্তে আস্তে করে বলে উঠলাম, প্লিজ ছোট সাহেব, আমাকে ছেড়ে যাবেন না এখন। আমার খুব ভয় করছে। আমি বিদ্যুৎ চমকানোকে অনেক ভয় পাই। আমি তো চলে যাইনি, আমি তো এখানেই রয়েছে, কোনো ভয় নেই। বৃষ্টি আরও জোরে জোরে নামতে লাগলো। আজকে বাসে যাব কি করে আমরা? আমার তো খুব ভয় করছে। আমি ভয়ে ভয়ে ছোট সাহেবকে বলছি, ছোট সাহেব, আমি বাসায় চলে যাব। আমার এখানে থাকতে খুব ভয় করছে। উনি তো আমার চুলের মুঠিতে ধরছিলেন, কিন্তু তা না করে আমার মুখ ধরে বলছেন, বৃষ্টিটা থেমে নিক, তারপর চলে যাব। আর কিসের ভয়? আমি তোর সাথে আছি না? আমাকে জড়িয়ে ধরে বসে রয়েছিস, তবুও ভয় পাচ্ছিস? এতক্ষণে বোধহয় সবাই চিন্তা করা শুরু করে দিয়েছে। সন্ধ্যার দিকে বৃষ্টিটা থেমে গেল। আমি আর ছোট সাহেব বের হয়ে গেলাম। আকাশও তবু মেঘ ডাকছে। ভয়ে আমি ওনাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলাম। বাসায় পৌঁছে গেছি। আমি বাইক থেকে নেমে গেলাম। ছোট সাহেব বাইকটা পার্ক করতে চলে গেলেন। আমি ভিতরে ঢুকলাম। ছোট সাহেব বাইকটা পার্ক করে রেখে এসে ভেতরে চলে আসলেন। সাহেব ছোট সাহেবকে বলছেন, কিরে, ভালো মতো করে টেস্ট করিয়ে নিয়ে এসেছিস তো? পাশে ছিলি তো? হুম। বিয়েটা যত তাড়াতাড়ি করিয়ে দেওয়া যায় ততই ভালো। ভালো একটা দিন দেখে বিয়ের তারিখ ঠিক করতে হবে। আমি বেঁচে থাকাকালীন বিয়েটা করিয়ে দিস বাবা। মা, তুমি কি উল্টোপাল্টা কথা বলছো? তুমি বেঁচে থাকতেই বিয়েটা হবে, তুমি চিন্তা করো না। এই মাসের মধ্যেই হবে। কি এ মাসে হবে? অসম্ভব। এই মাসেই হচ্ছে বিয়েটা, ব্যাস। ভালো একটা দিন দেখে শুধু বিয়ের তারিখটা ঠিক করা। ড্যাড। আমি আমার রুমে চলে গেলাম। আমি আমার রুমে বসে রয়েছি আর শুধু ভাবছি, এই বৃষ্টিতে আমার সাথে কি কি হলো আজকে। যখনই বিদ্যুৎ চমকানোর জন্য ছোট সাহেবকে জড়িয়ে ধরছিলাম, সেই কথা মনে পড়তে আমি মুখ লুকিয়ে নিচ্ছিলাম লজ্জায়। ঠিক ওই সময় আপু আসলো আমার ঘরে। আমার মুখ হাত দিয়ে লুকানো দেখে বলছে, কি রে, এত লজ্জা কিসের? আমি সাথে সাথে হাতটা নিচে নামিয়ে নিলাম আর নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছি। আপু আবার আমাকে বলছে, বললি না তো লজ্জা পাচ্ছিস কেন? কোথায় লজ্জা পাচ্ছি আমি? আমি তো এমনি হাতটা নিয়ে মুখ লুকিয়েছিলাম। যে মিথ্যে কথাটা বলতে পারিস না, সেটা কেন বলতে চাস? আর তুই আমার কাছ থেকে কিছুই লুকিয়ে রাখতে পারবি না। বল কি হয়েছে? আমি বাধ্য হয়ে আপুকে সব কিছু খুলে বললাম। আপু আমার কথা শুনে হাসছে আর বলছে, ভালো ভালো, দেখেছিস আল্লাহও চায় তোরা দুইজন এক হ। আমি আর কিচ্ছুই বললাম না। ওইদিকে চল, সবাই ওইদিকে আছে। আপু আমাকে সবাই যেখানে রয়েছে সেইখানে নিয়ে গেল, আমাকে বসিয়ে দিল। সাহেব আমাকে বলছেন, মা, তুই তো এই বিয়েতে রাজি আছিস। তুই রাজি না থাকলে এই বিয়ে দিব না। এইটা তোর পুরো জীবনের ব্যাপার। আপনি আমার লাইফের যা যা ভেবেছেন তা কি কখনো খারাপ হয়ে দাঁড়িয়েছে? এইবারও আপনি আমার জন্য কোনো খারাপ কিছু ভাবছেন না। আমি রাজি আছি বাবা, মাফ করবেন সাহেব। বাবাটাই ঠিক ছিল রে মা। বাবা, ওনারা সবাই কথা বলছে বিয়েটা কবে করানো যায়, সাথে সঙ্গীত, হাতে মেহেদি লাগানো, গায়ে হলুদ, তারপর বিয়ে। উপর থেকে ছোট সাহেব চিল্লিয়ে চিল্লিয়ে আমাকে ডাকছেন। এই ছোঁয়া, কোথায় রে তুই? তাড়াতাড়ি আয় উপরে। হঠাৎ করে ওনার এরকম ডাকে সবাই হাসছে আর বলছে, ইস, এখন ছোঁয়াকে ডাকছে, আবার বলে বিয়ে করবে না। বোধহয় আবার কোনো প্রয়োজন পড়েছে। আরে কোনো কিছু খুঁজে পাচ্ছে না তাই ডাকছে। আরে দাঁড়িয়ে থাকিস না, যা যা, পাগল হয়ে যাচ্ছে। আমি আর ওইখানে এক মুহূর্তে দাঁড়িয়ে না থেকে উপরে চলে গেলাম। উপরে ছোট সাহেবের ঘরের বাইরে দাঁড়িয়ে বলছি, ছোট সাহেব আমাকে ডাকছিলেন? ছোট সাহেব আমার দিকে ঘুরে বলছেন, হুম, ডাকছিলাম, ভেতর আয়।
আমি ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার সাথে সাথেই বলছি, ছোট সাহেব আমাকে কেন ডাকছিলেন? তুই আমার কি আপনার? তুই আমার গিটার কোথায় রেখেছিস? এত রাতে আপনি গিটার দিয়ে কি করবেন ছোট সাহেব? গান গাইতে মন চাইছে, বাজাতে মন চাইছে। কোথায় রেখেছিস বল? আপনার পিছনে রাখা আছে, ভালো করে দেখুন। ও। আমি চলে যাচ্ছিলাম, ঠিক তখন পেছন থেকে হাতটা টেনে ধরলেন ছোট সাহেব। আমি পেছন করে তাকিয়ে বলছি, আপনার কি আর কিছু লাগবে ছোট সাহেব? না, আমার কিছু লাগবে না। তাহলে হাত ধরে টান দিলেন কেন ছোট সাহেব? তোকে দেখার জন্য। আমাকে দেখবেন মানে? এমন এটাই দেখছি তোর মধ্যে এমন কি আছে যে সবাই দেখে তোকে আমার সাথে বিয়ে দিচ্ছে, কিন্তু সেটা আমি দেখতে পাচ্ছি না। আর দেখে চিনতে হবে না, বেশি চিনতে গেলে প্রেমে পড়ে যাবেন। উনি আমার হাতটা টান দিয়ে পেছনের দিকে হাতটা নিয়ে বলছেন, প্রেমে পড়বো তো আবার তোর? ইম্পসিবল। আমি হাতটা ছুটিয়ে নিয়ে বলছি, চিনতে থাকুন আমাকে, তখন বলবেন প্রেমে পড়েছেন কিনা। আমি এক দূরে নিচে চলে আসলাম। সবাই আমাকে জিজ্ঞাসা করছে, কি রে, তোকে কি বললো রে? আর হাসতে হাসতে বের হচ্ছিস কেন? না কিছু না। আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে হাসতে হাসতে শুয়ে পড়লাম। ছোট সাহেব আমার কথা শুনে শুধু মাথা চুলকাচ্ছেন। তারপর উনি লাইটটা অফ করে দিয়ে শুয়ে পড়লেন। যখনই উনি চোখ বন্ধ করছেন, সাথে সাথে আবার চোখ খুলে ফেলছেন। আরে, আমি চোখ বন্ধ করে শুধু ছোঁয়াকেই দেখছি কেন? আবার চোখ বন্ধ করছেন, আবার চোখ খুলছেন। এভাবে নিয়ে অনেকবার হয়ে গেছে। এই মেয়ে তো দেখে আজকে আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে। দাঁত দেখলে দেখলাম, আমি তো ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল আমার ঘুমটা ভেঙে গেল। আমি বাইরে চলে আসলাম। এখনো আমার চোখে ঘুম, তাই চোখ ডলতে ডলতে হাঁটছি। হঠাৎ করে কারোর সাথে ধাক্কা খেলাম। চোখ খুলেই দেখি ছোট সাহেব আমার কোমরে হাত দিলেন। ছোট সাহেবের অবস্থাও খারাপ, চুল একদম এলোমেলো হয়ে রয়েছে। আমার ওনাকে দেখে খুব হাসি পাচ্ছে। ওনাকে দেখে এমন মনে হচ্ছে উনি সারা রাত ঘুমাতে পারেনি। আমি নিজেকে কন্ট্রোল করে বলতে লাগলাম, ছোট সাহেব আমাকে ছাড়ুন। উনি আমাকে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বলতে লাগলেন, এই, তুই কি দেখে চলতে পারিস না? সামনে যে কেউ রয়েছে। আমি না হয় না দেখে চলছিলাম, কিন্তু আপনি তো দেখে দেখে চলছিলেন। আপনি তো আমাকে দেখে সাইড দিতে পারতেন। দেখ ছোঁয়া, বেশি বেশি কথা বলবি না। এমনিতে সারা রাত ঘুমোতে পারেনি। সেটা তো আপনাকে দেখেই বোঝা যাচ্ছে ছোট সাহেব। আপনার সব চুল এলোমেলো হয়ে আছে। এই ছোঁয়া, বেশি কথা বলবি না। তোর জন্যই তো সারা রাত ঘুমোতে পারেনি। যাক বাবা, আমি আবার কি করলাম? নিশ্চুপ। কি হলো বলুন, কি করেছি আমি যার কারণে আপনি ঘুমাতে পারেননি? উনি কোনো কিছু না বলে শক্ত করে আমার হাতের বাহু দুটোকে ধরলেন। এমনভাবে ধরেছে যে প্রচুর ব্যথা করছে। মনকে শক্ত করে বলতে লাগলাম, আজব তো, এমন কি করেছি যে আপনি ঘুমাতে পারেননি? তা না বলে আমার হাতের বাহু দুটো ধরলেন আপনার শক্ত শক্ত হাত দিয়ে। তো জানতে হবে তুই কি করেছিস। আমার জানার অধিকার আছে ছোট সাহেব। না, তোকে জানতে হবে না। এবার চুপ করে থাক। আমি চুপ থাকবো না, আমি জেনেই ছাড়বো কি এমন করেছি যে আপনার চোখের ঘুম আমি কেড়ে নিয়েছি। পেছন থেকে আপু একটা কাশি দিল। সে বলে উঠল, বিয়ে না হওয়া পর্যন্ত তুমি তোমার হবু স্ত্রীর মুখ দেখতে পারবে না প্রান্তিক। আমি দেখতে চাইনি এর মুখ, আমার দেখার কোনো ইচ্ছে নেই। ইস। পুষ্পিতা বলে উঠল, আমি জেনে খুব খুশি হয়েছি। ছোট ভাইয়া আর ছোট ভাবি তোমাদের দুইজনের বিয়ে হবে। আরে পুষ্পিতা, তুই কখন আসলি? অনেক রাত করে ভাইয়া। বড় ভাবি কি বললো? বিয়ের আগে হবু স্ত্রীর মুখ দেখা যাবে না। তুমি তবুও হ্যাংলার মতো করে এখানে দাঁড়িয়ে রয়েছো। যাচ্ছে। ছোট সাহেব চলে গেলেন। পুষ্পিতা আমার কাছে আসলো। আমি পুষ্পিতাকে জিজ্ঞাসা করছি, এত দেরি হলো কেন আসতে? গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল, তাই দেরি হয়েছে আসতে। ও। আমার ঘরে আসো তো। বড় ভাবি তুমিও আসো তো, তোমাদের দুইজনের জন্য গিফট নিয়ে এসেছি। চলো। পুষ্পিতা আমাদের দুজনকে ওর ঘরে নিয়ে গেল। বাবা আর বাকি সবাইরা নিচে চলে এসেছে। ছোট সাহেবও নিচে চলে এসেছে। বাবা বলতে লাগলো, বিয়ের তারিখ আর বাকি সব অনুষ্ঠানের তারিখও ফিক্সড হয়ে গেছে। কি, সবকিছু ঠিক হয়ে গেছে? কবে? বলছি 1 সপ্তাহ পর ঠিক মেহেদি লাগানোর অনুষ্ঠান হবে, আর তারপর গায়ে হলুদ, আর তারপর বিয়ে। ছোট সাহেব মুখ গোমরা করে বসে রয়েছে। আমি, পুষ্পিতা আর আপু নিচে চলে আসলাম। দাদিমা আমাকে টেনে নিজের কাছে বসিয়ে নিল। আমি কিছুই বুঝতে পারলাম না এইখানে কি কি বিষয় নিয়ে কথা হচ্ছে। বাবা আবার বলা শুরু করলেন, তার আগে যদি তোমরা সঙ্গীতের অনুষ্ঠান করতে চাও তাহলে কালকে বা পরশুদিন করতে পারো। ঠিক আছে।
ছোট সাহেবের বন্ধুরা আসলো। বাবা তাদেরকে দেখে বলছে, এই কয়েকদিন আসুনি কেন? আজকে আসলাম। কাজে ব্যস্ত ছিলাম আঙ্কেল। তোমাদের তো কাজ দিতে চাই। ঠিক আছে আঙ্কেল। তোমাদের বন্ধুর তো বিয়ে করাচ্ছি, সব দায়িত্ব তোমাদেরকে দিতে চাই। কার সাথে আঙ্কেল? ছোঁয়ার সাথে। আঙ্কেল আপনি কোনো চিন্তা করবেন না, সব দায়িত্ব আমরা নিচ্ছি। ছোট সাহেবের মুখ একবার এদিকে নিচ্ছে, আবার একবার ওইদিকে। ওনার বন্ধুরা ওনার কাছে আসলেন আর বলতে লাগলেন, কি বলছিল? রিলেশন করে না? তাহলে এসব কি দোস্ত? বিয়ে লুকিয়ে রাখতে পারবি না। দেখ, তোরা যা ভাবছিস তা মোটেও না। এই বিয়েটা পরিবার থেকে দেওয়া হচ্ছে, আমাদের কোনো রিলেশন ছিল না। আর কত মিথ্যা বলবি রে প্রান্তিক? মিথ্যা বলে সবাইকে বোকা বানাতে পারিস, কিন্তু আমাদের বোকা বানাতে পারবি না। আমরা তোর ছোটবেলার বন্ধু, আমাদের কাছ থেকে কিছু লুকিয়ে রাখতে পারবি না। আমি কোনো মিথ্যা বলছি না। আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারলাম না, ড্যাড ছোঁয়ার মাঝে এমন কি দেখলো যে আমার সাথে বিয়ে দিতে চাচ্ছে? ওর মধ্যে আছে বাটা কি যেটা আমি দেখতে পাচ্ছি না? ছোট সাহেবের এই কথাটা আমি শুনে ফেললাম। আমি আস্তে করে ওনাকে বলেছি না আমায় চেনার চেষ্টা করিয়েন না, আর আমার মাঝে কি আছে তা জানার বা দেখার চেষ্টা করিয়েন না, নয়তো পড়ে যাবেন। এই কথা বলার পরে মুখে একটা হাসি দিলাম, আর উনি একটা ভেঙচি দিলেন। আমিও দিলাম একটা ভেঙচি। পাশে দাঁড়িয়ে ওনার বন্ধুরা হাসছে। ওনার মুখটা দেখে আমারও খুব হাসি পাচ্ছে, কিন্তু নিজেকে কন্ট্রোল করে নিলাম। বাবা বের হয়ে চলে গেলেন। উনি আমাকে ইশারা দিয়ে বলছেন, এবার তুই উপরে আয়, তারপর তোর দেখাচ্ছি মজা। আমিও কম কিসে, আমিও একটা ভেঙচি দিয়ে দিলাম। উনি সেই পরিমাণে রেগে গিয়েছেন। খালাম্মা ওনার বন্ধুদের বলছেন, কালকে তো সঙ্গীত, তোমরা এসো কিন্তু, আর তোমাদের গুলোকেও নিয়ে এসো। কি যে বলেন আন্টি? ঠিক আছে আন্টি, আনবো ওদেরকে। প্রান্তিক তুই একটু বাইরে আয় তো, জরুরি কথা আছে। চল। ছোট সাহেব আর ওনার বন্ধুরা বাইরে চলে গেলেন। বাইরে যেয়ে ছোট সাহেব ওদেরকে জিজ্ঞাসা করছেন, বল কি বলবি? দোস্ত, তাহফিক কিন্তু বেশি বার বেড়ে গেছে। কেন, ও আবার কি করলো? সে যে পার্টিতে ছোঁয়ার উপর কোন নজর দিয়েছিল না, আর বারবার ছোঁয়াকে টাচ করার চেষ্টা করছিল, সেই জেদটা এখনো রয়েছে। ও কিন্তু সুযোগ বুঝে ছোঁয়ার বড় ধরনের ক্ষতি করার চেষ্টা করবে। প্লিজ তুই একটু ছোঁয়াকে খেয়াল রাখিস। এই তাওফিফটাকে নিয়ে যে কি করবো? ছোঁয়াকে এত মারলো, এত লাথি দিল, তারও কোনো শিক্ষা পেল না। বুঝতে পেরেছি, আমাকে কিছু একটা করতে হবে। যা করা তাড়াতাড়ি কর। তোরা এখন যা, আমি রেডি হয়ে আসছি। ওকে দোস্ত। ছোট সাহেব ভিতরে ঢুকলেন, সবার সামনে আমাকে বলছেন, ছোঁয়া তোমার খাবার উপরে নিয়ে আয়। ওরে আল্লাহ, বিয়ের আগে হুকুম চালাচ্ছে আমার উপর। আর হুকুম দেওয়াটাই স্বাভাবিক, কারণ উনি আগে থেকে আমার উপর হুকুম চালান। আমি বাধ্য হয়ে ওনার খাবার উপরে নিয়ে যাচ্ছি। আল্লাহ গো, এখন তো আমার খুব ভয় করছে। উনি তো ইশারা করে বলেই দিয়েছেন উপরে গেলে আমার নাকি খবর আছে। তবুও একটা সাহস নিয়ে উপরে গেলাম। ওনার ঘরের সামনে দাঁড়িয়ে বলছি, আসবো ছোট সাহেব? আয় তুই। আমি ভিতরে ঢুকলাম। উনি খাবারটা টেবিলের উপর রাখতে বললেন। আমি খাবারটা টেবিলের উপর রেখে যেই চলে যাব, তখনই উনি আমার সামনে এসে দরজাটা আটকে দিলেন। তখনই আমার ভয়টা আরও বেড়ে গেল। ভয়ে আমার শরীর দিয়ে ঘাম ঝরছে। উনি দরজাটা কেন বন্ধ করলেন? উনি কি করতে চাইছেন আমার সাথে? আমি ওনাকে জিজ্ঞেস করতে লাগলাম, আপনি দরজা বন্ধ করলেন কেন ছোট সাহেব? আমার কথার কোনো জবাব না দিয়ে উনি আমার দিকে এগিয়ে আসছেন। আমি বারবার পিছিয়ে যাচ্ছি। আমি দেয়ালের সাথে ঠেকে গেলাম, আর উনি সাথে সাথে আমাকে দেয়ালের সাথে আটকে দিলেন। আমি ওনাকে বলছি, এ কি করছেন ছোট সাহেব, আমাকে যেতে দিন। উনি আমার হাত শক্ত করে ধরলেন আর দেয়ালের সাথে আটকে দিলেন। আমার খুব ভয় করছে। আমি ভয়ে ভয়ে ওনাকে জিজ্ঞাসা করছি, ছোট সাহেব আপনার মনে কি চলছে? আমি কিছুই বুঝতে পারছি না। আমায় ছাড়ুন ছোট সাহেব, আমার খুব লাগছে। আমার হাতটা ছেড়ে দিন, আমার খুব ব্যথা করছে। ব্যথা করলে করুক, আমার কিছু যায় আসে না। আমি আজকে দেখিয়ে ছাড়বো তোর মাঝে আছেটা কি। এই বলে উনি ওনার মুখটা আমার মুখের কাছে নিয়ে আসলেন। ধীরে ধীরে আমার ঘাড়ে নিয়ে যাচ্ছেন। আমি আমার চোখটা বন্ধ করে ফেললাম। আমার ঘাড়ে ওনার ঠোঁটের হালকা একটু ছোঁয়া দিয়ে আমায় ছেড়ে দিলেন। আমায় ছেড়ে দিয়ে বলছেন, তুই চিন্তা করিস না, আমি তোর সাথে এইসব করবো না। তোকে জানার জন্য আমি ওইসব ছেলেদের মতো না। আমার এইসব করার কোনো ইচ্ছা ছিল না। যদি থাকতো তাহলে তোকে যে একা পেয়েছিলাম ওই দিনে করতাম। তুই আমাকে ওইরকম ভাবতে। আমি আপনাকে কোনোদিনই খারাপ ভাবতাম না ছোট সাহেব। যদি খারাপই ভাবতাম তাহলে আমি আপনাকে। কি আমাকে?
কিছু না, আমি নিচে যাচ্ছি। আমি চোখের পানি মুছতে মুছতে ওনার ঘর থেকে বের হয়ে চলে আসলাম। আমি নিচে চলে যাচ্ছিলাম, ঠিক তখন আপু আর পুষ্পিতা আমার পথ আটকে দিয়ে বলছে, তুই তো এই বাড়ির বউ হবি, তাই নিচে থাকাটা ভালো দেখায় না। বিয়ে হওয়ার আগ পর্যন্ত তুই পুষ্পিতার সাথে থাকবি। কি? ভাবি, তুমি আসো আমার ঘরে। পুষ্পিতা আমাকে জোর করে ওর ঘরে নিয়ে গেল। এ মা, হেরা দেখে আমার প্রয়োজনীয় জিনিস নিয়ে এসেছে। পুষ্পিতা আমাকে বিছানায় বসিয়ে দিল, আমাকে জিজ্ঞেস করছে, তুমি এতক্ষণ ছোট ভাইয়ার ঘরে কি করছিলে? কিছু না। ভাইয়ার ঘর ভিতর থেকে আটকানো ছিল, এবার বলো কি করছিলে? কিছুই করছিলাম না পুষ্পিতা। খালাম্মা আসলেন পুষ্পিতার ঘরে। কালকে সঙ্গীতের জন্য কিছু লেহেঙ্গা আর কিছু জুয়েলারি নিয়ে আসলেন। এগুলো আমাকে দেখাচ্ছে আর বলছেন, কি রে মা, এগুলোর মধ্যে কোনটা পছন্দ হয় তোর? আমি তো চুজ করতেই পারছি না কোনটা পরলে আমাকে মানাবে। ছোট সাহেব দরজার বাইরে দাঁড়িয়েছিল, তাও আবার আড়ালে। সেটা আবার পুষ্পিতা খেয়াল করলো। পুষ্পিতা ইশারা দিয়ে বলছে, ছোট ভাইয়া চুজ করে দে না, কোনটা পরলে মানাবে। ছোট সাহেব মাথা দিয়ে না দেখালেন। পুষ্পিতা আবার ইশারা দিয়ে রিকোয়েস্ট করছে। ছোট সাহেব রাজি হয়ে গেলেন। পুষ্পিতা বলতে লাগলো, আমি চুজ করে দিচ্ছি। পুষ্পিতা একে একে আমার সামনে ধরছে আর ছোট সাহেবকে ইশারা দিয়ে জিজ্ঞেস করছে কেমন। ছোট সাহেবও ইশারা দিয়ে বলছেন ভালো না। একে একে অনেকগুলো দেখলো, একটাও ভালো লাগলো না ওনার। এর পরেরটা ওনার ভালো লাগলো। পুষ্পিতাকে ইশারা দিয়ে বলল, এইটা মানাবে। তখনই পুষ্পিতা বলে উঠল, এটা ছোট ভাবিকে বেশ মানাবে কালকের জন্য। থ্যাঙ্কস পুষ্পিতা, তুমি আমার প্রবলেম সলভ করে দিয়েছো। আমায় থ্যাঙ্কস না বলে ছোট ভাইয়াকে বলো। কিছু কি বললে পুষ্পিতা? না না, কিছু না, ওয়েলকাম। এগুলো যত্ন করে রেখে দাও, আমি এখন যাই নিচে। আমিও নিচে গেলাম, কাজ আছে আমার একটা। আমি পুষ্পিতার ঘর থেকে বের হলাম, নিচে নামতে যাব, ঠিক ওই সময় ছোট সাহেব বলে উঠলেন, ঘরে ওইটার জন্য রাগ করিস না রে, আমি ইচ্ছে করে করতে চাইনি, আমি খারাপ ভাবিস না। আমি আপনাকে কোনোদিনই খারাপ ভাবি না ছোট সাহেব, কেননা আমি আপনাকে। তুই আমাকে কি? আমি বলতে পারবো না। আমি এক দৌড় দিলাম, আমি যে ওনাকে ভালোবাসি এই কথাটা বলার সাহস যে আমার নেই।